আমার কাছে আসবে না। আমি খুব ভালো করে জানি তুমি কতটা খারাপ একটা ছেলে। তুমিও তোমার বড় ভাইয়ের মতোই লুচ্চা, খারাপ। আমার কাছে যদি আসো আমি তোমাকে মেরে ফেলবো। আমার কাছে চাকু আছে, আমি ধার দিয়ে নিয়ে এসেছি। কি করছেনটা? আমার গলা কেটে যাবে কিন্তু। চাকু দূরে সরান। সরাবো না, তুমি আমার কাছে আসবে না। আমি সত্যি সত্যি তোমাকে মেরে ফেলবো কিন্তু। আমার বাপ জোর করে বিয়ে দিয়েছে, বউ হয়েছে দেখে তুই আমার সাথে জোর করবি? আমি তোকে খুন করব। আমি তোকে কখনো জামাই হিসেবে মেনে নেব না, লুচ্চার বংশ একটা। আপনাকে আমি স্পর্শ করব না। আপনি অনুমতি না দিলে আমি কখনোই আপনার কাছে যাব না। এই নেন আপনার কাবিনের টাকা। এখানে 25 লাখ টাকা আছে, আর 5 লাখ আগেই দেওয়া হয়েছে। সুটকেস রাখ, তুই আমার কাছে না আসলেই হবে। আপনি যদি আমাকে অনুমতি না দেন তাহলে আপনার কাছে আমি কিভাবে যাব? আমি আপনার কাছে যাব না। আপনি যে পর্যন্ত আমাকে নিজে থেকে কাছে না ডাকবেন। তোকে আমি বিশ্বাস করি না, তোর বংশের কাউকে আমি বিশ্বাস করি না। তোর মা চাচিদের মতো আমি ভালো মানুষ না যে জামাইয়ের জন্য অন্ধভক্ত হব, জামাইয়ের অত্যাচার সহ্য করব। নদী আরো এগিয়ে নিয়ে আসলে আয়ানের রাগ হতে লাগলো। আয়ান হাত ধরে চাকু কেড়ে নিলে নদী ভয় পেয়ে গেল। আয়ান নদীর দিকে এগিয়ে যেতে নিলে নদী কান্না করার মতো অবস্থা। নদী পিছনে টেবিলের সাথে গিয়ে ধাক্কা খেল। নদী চোখ বন্ধ করে ফেলল। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান চাকুটা পাশে রেখে আলমারির কাছে গেল। আলমারি খোলার শব্দে নদী তাকালে দেখে আয়ান আলমারির সামনে। আয়ান টি শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। নদী দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাটে বসে পড়ল। নদী কান্না করতে করতে ভাবতে লাগলো, আব্বু, তুমি নিজের মেয়ের সাথে এমন অন্যায় কিভাবে করতে পারলে? নরকের ভেতরে আমাকে বিয়ে দিলে। নদী কান্না করতে লাগলো। ওইদিকে আয়ানের আব্বু চাচার সাথে আয়ানের বড় ভাই রাফি আর নদীর আব্বু বড় ভাই। আয়ানের আব্বুর ব্যক্তিগত রুমে বসে থেকে ড্রিঙ্কস করছে আর হাসাহাসি করছে। হঠাৎ করে বলল, আঙ্কেল, আপনি কিন্তু আমার সাথে অন্যায় করলেন। আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। রাফির কথা শুনে নদীর আব্বু ড্রিঙ্কসের গ্লাসের ভিতরে বরফ দিতে দিতে বলল, কি অন্যায় করলাম? আমি আপনার মেয়েকে পছন্দ করি। আপনাকে আমি চাইলাম, আর আপনি আমার ছোট ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ে দিলেন। আয়ান তো ছোট, আমি তো বিয়ের উপযুক্ত হয়ে গেছি। আপনি আমার সাথে না দিয়ে আয়নের সাথে দিলেন। আপনি কেন এমন করলেন? রাফির কথা শুনে নদীর আব্বু হেসে বলল, নিজে খারাপ বলে কি? নিজের মেয়ের জন্য লুচ্চা সিলেক্ট করবো নাকি? মেয়ের জন্য কে পারফেক্ট তার সাথে বিয়ে দিয়েছি। নদীর আব্বুর কথা শুনে রাফি রেগে গ্লাস ছুঁড়ে মেরে বলল, কি? আমি লুচ্চা? আমি আপনার মেয়ের জন্য পারফেক্ট না? নদীর আব্বুর গায়ে হাত দিতে যাবে, সাথে সাথে নদীর বড় ভাই আশিক লাথি দিয়ে ফেলে দিয়ে বলল, দূরে থাক, কার গায়ে হাত তুলতে আসোস? নদীর আব্বু হাসতে লাগলো। রাফির দিকে তাকিয়ে বলল, দোস্ত, তোর পোলা বেশি বুঝছে। রাফি, হচ্ছেটা কি? আশিক, বসো। ওর মাথায় সমস্যা আছে। এই ফাজলাম করছোস? আমাদের যে জন্যটা বিয়েটা করানো ভুলে যাস না। আমাদের কাজ হলেই হলো, কার সাথে বিয়ে হইল ওইটা দেখার সময় আছে নাকি? নদীকে বোনের চোখে দেখবি? আবু, তাই বলে তোমরা আয়নের সাথে বিয়ে দিবে? আমি ওকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করব। আর সেখানে তুমি রাজি হলে কিভাবে? আমার মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে পাইছোস? এখন হাত নষ্ট করতে চাই না। আজ শুভ দিন, শান্ত থাক, আমাকে রাগাস না। ওইখানে বসে থাক। রাফি রেগে গেলে আয়ানের আব্বু ইশারা করলে রাফি বসে পড়ল। সবাই মদের আড্ডায় জমে গেল। রাফি নদীর আব্বুর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আমি তোকে আমার করে নেব। আমার লাইক করা জিনিস আমি অন্য কারো হতে দিব? অসম্ভব। সবাই আড্ডা দিতে লাগলো। ওইদিকে আয়ান ওয়াশরুম থেকে বের হয়ে বলল, ড্রেস চেঞ্জ করে নেন। আর আমি খাট ছাড়া ঘুমাতে পারি না। আমি খাটে শুয়ে পড়লাম। আমি আপনার দিকে যাব না। না, আমি তোকে বিশ্বাস করি না। তুই নিচে শুয়ে পড়, না হয় সোফায় ঘুমা। আমি তোর সাথে ঘুমাবো না। তোদের দেখলে আমার ঘৃণা লাগে। কত নারীকে স্পর্শ করছোস, তোর হাতের স্পর্শ আমার শরীরে লাগে, আমি আমার শরীরে আগুন লাগিয়ে দেব। আয়ান কিছু না বলে সোফার সামনে গিয়ে সোফা ভিতর থেকে টান দিয়ে বিছানায় রূপান্তর হয়ে গেল। নদী ব্রুকুচকে তাকালো। আয়ান বালিশ নিয়ে সোফার বিছানায় শুয়ে পড়ল। আয়ান বলে উঠল, লাইটও কি নিভানো যাবে না নাকি? এভাবে কি ঘুমানো যায় নাকি? না, অফ করা যাবে না। এখন ভালো মানুষই দেখাচ্ছিস? রাতে নিশ্চয়ই আমার উপরে ঝাঁপিয়ে পড়বি। তোদের কাউকে বিশ্বাস নাই।
আল্লাহর হস্তে মাপ চাই, যা মন চাই তাই করেন। আয়ান মুখের উপরে রুমাল দিয়ে ঘুমানোর দোয়া পরে ঘুমিয়ে গেল। নদী গয়না সব খুলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে পোশাক চেঞ্জ করে নিল। নদী খাটে এসে শুয়ে পড়ল। অনেকক্ষণ উপরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী ঘুরে তাকাতেই আয়নের দিকে চোখ গেলে নদী মুগ্ধ হয়ে গেল। আয়নের মুখের উপর থেকে রুমাল সরে যাওয়াতে আয়নের নিষ্পাপ মুখখানা দেখতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, কতটা নিষ্পাপ লাগছে, অথচ ভেতরে একটা জানোয়ার। আল্লাহ ভালো জানে কখন উঠে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। না, এই নিষ্পাপ চেহারা দেখে ভোলা যাবে না। জানোয়াররা কখনোই ভালো হয় না। আমাকে জেগে থাকতে হবে। নদী জেগে থাকতে থাকতে কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। সকালে আয়ানের ঘুম ভাঙলো আজানের ধ্বনিতে। আয়ান উঠে বিছানার উপরে নদীকে দেখে নিজের অজান্তেই বলে উঠল। মাশাল্লাহ। আয়ান উঠে নদীর কাছে গেল। নদীর কাছে গিয়ে কপালে চুমু দিতে যাবে, সাথে সাথে নদী মুখে ঘুষি মেরে দিয়ে চাকু হাতে নিয়ে বলল, আমি জানতাম তোর মতো জানোয়ার চুপ করে থাকবে না। আয়ানের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। আয়ান মুখে হাত দিয়ে বলল, আরে এভাবে ঘুষি কেন দিলেন? তুই আমার এখানে কি করছিস? তোকে খুশি কেন? তোকে আমি খুন করে ফেলবো। খুব পরে করেন, যা নজু করে এসেছে নামাজ পড়েন। আমি যাব মসজিদে। ভূতের মুখে আবার কি কথা? তোর বংশের কেউ নামাজ পড়া জানে নাকি? মেজাজ গরম করবেন না তো। সকালে সকালে ঠোঁট ফাটিয়ে দিলেন। আপনাকে সুন্দর লাগছিল, তাই নিজের অজান্তে কিস করতে গেছিলাম। এর বাহিরে তো আর কিছু করতে যাই নাই। তুই কিস করতে না, তুই আমার সাথে জোর করে সম্পর্ক করতে এসেছিস। আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নাই। আয়ান ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে উজু করে এসে টুপি মাথায় দিয়ে বলল, আমি মসজিদে যাচ্ছি, আপনি অজু করে নামাজ পড়ে নেন। যান, যা রাগ আছে পরে দেখান। এসে যদি শুনি নামাজ পড়েন নাই, তাহলে আপনার খবর আছে। আয়ান কথাগুলো বলে চলে গেল। নদী দীর্ঘশ্বাস নিল। নদী ওয়াশরুমে চলে গেল। নদী গোসল করে উজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নদী নামাজ পড়তে লাগলো। রাফি আয়ানের রুমের সামনে উকি দিতে লাগলো। আতিয়া আসলে রাফিকে দেখে বলল, ভাইয়া তুমি এখানে কি করো এত সকালে? কিছু না, আয়ানকে ডাকতে আসছিলাম। আয়ানকে রুমে দেখতে পাচ্ছি না। ভাইয়া তো এই সময় মসজিদে থাকে। ও বলেছিল না। আচ্ছা থাক, যাই। রাফি চলে গেল। নদী মোনাজাত শেষ করে পিছনে তাকালো। নদী আতিয়াকে দেখে জায়নামাজ ভাঁজ করতে করতে বলল, আতিয়া কিছু বলবে? কি করছেন তাই দেখতে আসলাম। আমার ভাই আপনার কাছে পাঠালো, তার বইয়ের কোনো সাহায্য লাগলে আমি যেন করি। আমার ভাই এক রাতে দেখে আপনার প্রেমে পড়ে গেছে। ও আচ্ছা, বসো। ভাবি, আমার ছোট ভাইটাকে কখনোই কষ্ট দিয়েন না, আর ভাইয়াকে কখনোই ভুল বুঝবেন না। আমার ছোট ভাই সবার থেকে আলাদা। ওই আমার ভাই বলে আমি প্রশংসা করছি না। আমার ছোট ভাই অনেক ভালো। ওর পিছনে অনেক মেয়ে লেগে আছে। ওই কাউকে পাত্তা দেয় না। ওরা আয়ানের বিরুদ্ধে অনেক কিছু করতে পারে। কখনোই ওকে ভুল বুঝেন না। তোর ভাইয়ের ব্যাপারে আমি সব জানি। আমার সাথে বিয়ে হয়েছে দেখে প্রশংসা করো না। আপু, তুমি ভুল ভাবছো। আমার ভাইয়েদের সম্পর্কে আমাকে কোনো কথা বলো না। আতিয়া আর কিছু বলল না। নদী আলমারিতে গয়নাগুলো তুলে রাখতে লাগলো। আয়ান আসলে আতিয়া চলে গেল। আয়ানকে দেখে নদী বলল, টাকাগুলো আমার ব্যাংকে রাখবো। এখন কিভাবে বের হব? আমি 11টার দিকে আপনাকে নিয়ে যাব। আপাতত আমার কাছে দেন, আমি রেখে দিচ্ছি। আয়ানের হাতে সুটকেস দিলে আয়ান আলমারির লকারে রেখে দিল। গয়নাগুলো রেখে দিল। আয়ান বলে উঠল, এই যে চাবি, আর আপনার শাড়ি ভাঁজ করতে আমি সাহায্য করব। লাগবে না, আমি একাই পারবো। আয়ান আর কিছু বলল না। নদী একা শাড়ি ভাঁজ করতে গিয়ে এলোমেলো করতে লাগলো। আয়ান বসে না থেকে শাড়ি ধরলো। নদী কিছু বলল না। আয়ান শাড়ি ভাঁজ করতে সাহায্য করলো। নদীর সাথে বিছানা পরিষ্কার করতে, চাদর চেঞ্জ করতে সাহায্য করলো। এক এক করে নদীর সব কাজে সাহায্য করলো আয়ান। আয়ান খাটের উপরে হাত দুইটা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। নদী আয়ানের দিকে প্রকুচকে তাকালে আয়ান বলল, সরি, আমি সোফায় যাচ্ছি। আয়ান সোফায় বসে ফোন ঘাঁটতে লাগলো। নদী নিচে চলে গেল। নদীকে দেখে আয়ানের আম্মু খুশি হয়ে বলল, বৌমা, তুমি এখানে কেন? যাও বসে থাকো। আমি চা বানিয়ে দেই? না, দরকার নেই, তুমি যাও, আমি সবাইকে দিচ্ছি।
আমি সাহায্য করি আপনাকে। নদী জোর করে সাহায্য করতে লাগলো। ওইদিকে আয়ান পড়তে বসলো। রাকিব কল দিলে আয়ান নিচে চলে গেল। আয়ান বসতেই আতিয়া বলে উঠল, ভাই আজকে কলেজে যেতে হবে না, আজকে আপুদের বাসায় যেতে হবে তোকে। আচ্ছা। আয়ান কি করিস? কিছু না। আমার রুমে একটু আসবি? কেন? আমার ল্যাপটপ রাত থেকে ঝামেলা করছে, একটু ঠিক করে দে। এখানে নিয়ে আয়। নদী আয়ানের দিকে তাকালো। তুলি আর কিছু না বলে রুম থেকে ল্যাপটপ নিয়ে আসলো। আয়ান ল্যাপটপ ঠিক করতে লাগলো। আয়ান ঠিক করে ল্যাপটপ দিতে লাগলো। তুলি আয়ানের হাতে হাত স্পর্শ করলো। আয়ান হাত সরানোর চেষ্টা করতে লাগলো। তুলি কথার তালে হাত চেপে ধরলো। নদীর চোখে বিষয়টা আড়াল হইল না। নদী নিজের অজান্তেই চায়ের কাপ নিয়ে এসে বলল, আয়ান তোমার চা। সাথে সাথে তুলি হাত ছেড়ে দিল। আয়ান হাসি মুখে চাটা নিল। নদী তুলির দিকে তাকিয়ে বলল, অন্যের জিনিসের দিকে নজর দেওয়া খারাপ জিনিস। নদীর কথা শুনে তুলি আয়ান চমকে উঠল। তুলি তোতলাতে তোতলাতে বলল, ভাবি কি বলেন? কই অন্যের জিনিসের দিকে নজর দিলাম, কি বলেন? কিছু না, চা নাও। নতুন বউ, চা দাও। নদী তুমি বসো, আমি চা দিচ্ছি। বউ থাকতে তুই কেন চা দিবি? আমার বউ এই বাড়ির চাকর না যে সবাইকে চা দিয়ে বেড়ানো লাগবে। কি বলতে চাচ্ছিস? আয়ান, চা দিলে কি সমস্যা? আমি চাই না আমার বউ কোনো ছেলে মানুষকে চা দিক বা আমি বাদে কোনো ছেলের মানুষের কাজ করুক। আমি চাই না। নদী তুলিকে চা দিল। রাফি বসে বলল। আয়ান নদীর থেকে ট্রে নিয়ে সবাইকে চা দিতে লাগলো। রাফি রাগে গজগজ করতে লাগলো। নদীর বিষয়টা ভালো লাগলো বাট প্রকাশ করলো না। আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, তোমার জন্য চা বানাও নাই? তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আয়ান রান্নাঘরে চলে গেল। রাফি বলতে লাগলো, আব্বু, তোমার ছেলে দেখো এক রাতে বউয়ের আদর পেয়ে বউয়ের গোলামি করা শুরু করেছে। রাফির কথা শুনে নদীর গা গুলিয়ে আসতে লাগলো। নদী চুপচাপ বসে থাকলো। আয়ান নদীর জন্য চা নিয়ে এসে চুপচাপ বসে থাকলো। আয়ান নদীর জন্য চা বানিয়ে নিয়ে এসে বলল, দেখেন আমার চা কেমন লাগে। আমার জন্য বানিয়ে আনতে পারতি। যেটা খাচ্ছিস ওইটাই খা। নদী আয়ানের হাত থেকে চাটা নিল। নদী বলল, তোমার চা তো ঠান্ডা হয়ে গেছে, আমি গরম করে নিয়ে এসে দেই। না দরকার নাই, তুমি খাও। আমারটা গরম করতে তুমি যাবে, তোমারটা ঠান্ডা হবে। আবার তোমারটা গরম করতে যাব, তখন আবার আমারটা ঠান্ডা হবে। এভাবে সারাদিন যাবে। তার থেকে তুমি খাও, আমি আমারটা গরম করে নিয়ে আসছি। আয়ানের কথা শুনে নদী হেসে দিল। আতিয়া হাসলো। তুলি মনে মনে রাগে ফুঁসতে লাগলো। রাফির আগে হাত মুঠো করে ফেললো। আয়ান চা গরম করে নদীর সামনে সোফায় বসে চা খেতে লাগলো আর বলল, বাহ, আমার বউয়ের হাতে জাদু আছে। মাশাআল্লাহ, অনেক মজার চা বানিয়েছো। আমাকে বউ শিখিও, আমারটা মজা হয় না তেমন। না, তোমারটা অনেক মজা হয়েছে, আমার থেকে 2 গুণ মজা হয়েছে। পাম দিও না বউ। পাম না, সত্যি অনেক মজা হয়েছে। আয়ান নদী হেসে দিল। 10টার দিকে আয়ান নদীকে নিজের পাশে বসিয়ে দিল। আয়ান নদীর প্লেট সরিয়ে দিয়ে বলল, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি, তোমাকে কষ্ট করে হাত দিয়ে খেতে হবে না। কি রে আয়ান, একটা দিনে বইয়ের গোলাম হয়ে গেলি নাকি? তোর বাপ চাচা ভাইদের কখনো দেখছস এমন ন্যাকামি করতে? নদীর খারাপ লাগলো। আয়ান নদীর দিকে তাকিয়ে মুখে লোকমা দিয়ে বলল, আমি তো আর আমার বউকে এই বাড়িতে বিয়ে করে চাকরানি বানানোর জন্য নিয়ে আসি নাই। আমি আমার বউকে আমার ঘরে রানী করে নিয়ে এসেছি। আমি যেহেতু মুসলিম, সেখানে ইসলাম ধর্মে স্ত্রীকে স্বামীর আমানত বলা হয়েছে, যার অর্থ স্ত্রীর যত্ন নেওয়া, সম্মান করা এবং তার অধিকার রক্ষা করা। স্বামীর প্রধান দায়িত্ব ও অধিকার হলো স্ত্রীর মনের খোঁজ রাখা এবং তার মৌলিক প্রয়োজন মেটানো। স্ত্রীর আত্মসম্মান ও পবিত্রতা রক্ষা করার দায়িত্ব স্বামীর। একে অপরকে ভালো কাজে সাহায্য করা। আয়ানের কথা শুনে নদী মুগ্ধ হয়ে তাকালো। নদীর খুশিতে চোখে পানি চলে আসলো। আয়ানের চাচি রেগে বলল, ইসলামের জ্ঞান দিতে আসিস না। আয়ান নদীর আঁচল দিয়ে নদীর চোখের পানি মুছে দিতে দিতে বলল, চোখে পানি না, তোমার মুখে হাসি দেখে মৃত্যুবরণ করতে চাই। আপনার চোখে পানি দেখতে চাই না আমি। আয়ানের মুখে মৃত কথা শুনে নদীর বুক কেঁপে উঠল। নদী আয়ানের থেকে চোখ সরিয়ে খেতে লাগলো। নদী খাওয়া শেষ করে বলল, আমি আর খাবো না, তুমি খাও। নদী উঠে পড়ল। নদীর এঁটো করা খাবারটুকু খেতে গেলে চাচি বলে উঠল, ওই খাবার রেখে অন্য প্লেটে খাবার নেই।
আমার বউ খাইছে, সেই প্লেটে খেলে কি সমস্যা? আর বউ বের হব, রেডি হও, বোরকা পরো, আলমারিতে আছে। নদী কথাগুলো শুনে চলে গেল। আয়ান খাওয়া শেষ করে রুমে চলে গেল। রাফি বলে উঠল, আব্বু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তোমাদের কি সমস্যা বুঝলাম না। ওরা যা ইচ্ছে তাই করুক, তাতে আমাদের কি সমস্যা? আমাদের শেয়ার পাচ্ছি, এটার দিকে নজর না দিয়ে ওদের দিকে নজর দেওয়ার মানে বুঝলাম না। ভাবি, ওদের দিকে এত মনোযোগ দিতে হবে না। আয়ান তত্ত্বটা জানেন, শুধু শুধু ঝামেলা করবেন না। ছোট ঠিক বলছে, তুমি এত নাক গলাও না। আমাদের ব্যবসা ঠিক চললেই হইল। আমাদের দুই ফ্যামিলিতে যে মিল আছে এইটাই মজবুত হয়েছে। সবাই কথা বলতে লাগলো। আয়ানের আম্মুর মুখে হাসি ফুটে উঠল। আয়ানের আব্বু বলল, কি ব্যাপার, মুখে এত হাসি কেন? আয়ানের আম্মু আয়ানের আব্বুর কণ্ঠ শুনে চমকে উঠে বলল, না কিছু না, আমার ভালো লাগছে যে আমার ছোট ছেলেটা মানুষের বাচ্চা হয়েছে। কি বলতে চাচ্ছ তুমি? রাফি, শান্ত হও। এটার বলি অনেক ফুটেছে, বিয়ের ঝামেলা যাক, পরে বোঝাবো। হঠাৎ করে একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে আসলো আয়ানের চাচাতো ভাই সজীব। আয়ানের আব্বু বলল, কিরে, বাসায় কেন এনেছোস? মেয়েটাকে ছেড়ে দে। চাচ্চু, এই মাগি আমাকে থুতু দিয়েছে, আমি এই মাগিকে। ভাইয়া ওই মেয়েকে ছেড়ে দাও। ওই চুপ, তুই কথা বলস কেন রে? আতিয়া ভয়ে চুপ হয়ে গেল। মেয়েটা ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করতে লাগলো। আয়ান নদীকে আসতে দেখে আয়ানের আব্বু ইশারা করলে সজীব নিয়ে চলে যেতে লাগলো। নদীর চোখে তা আড়াল হইল না। নদী দেখতে পেল আয়ান ঘড়ি ঠিক করতে করতে নদীর সাথে নিচে নামলো। আয়ান বলে উঠল, আমরা বের হচ্ছি আম্মু। সাবধানে যা বাবা, বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসিস, বৌমার বাড়ি থেকে মানুষ আসবে। আচ্ছা। আয়ান নদীকে নিয়ে বের হইল। নদী পিছনে গিয়ে বসলে আয়ান বলল, আচ্ছা মানলাম আমাকে পছন্দ করেন না, তাই বলে কি আপনি আমাকে ড্রাইভার বানিয়ে দিবেন? আমি আবার কখন ড্রাইভার বানিয়ে দিলাম? পিছনে গিয়ে বসেন, আমি ড্রাইভার নাকি? সরি। নদী আয়ানের পাশে বসলে আয়ান ড্রাইভিং করতে লাগলো। নদী মাঝে মাঝে আয়ানের দিকে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। আয়ান ড্রাইভিং করতে করতে জ্যামে পড়ে গেল। আয়ান বাইরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। হঠাৎ করে একটা বাচ্চা আয়ানের থাই গ্লাসে থাপড়াতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, বাচ্চাটা যে কি হবে, আল্লাহ বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। বাচ্চাটা তো ভিক্ষার জন্য থাই গ্লাসে ধাক্কাচ্ছে। আয়ান ওকে মেরে ফেলবে না তো? আয়ান থাই গ্লাস নামাতে লাগলো। নদীর গলা শুকিয়ে আসতে লাগলো। নদীকে অবাক করে দিয়ে বাচ্চা ছেলেটা বলে উঠল, ভাইয়া তুমি আসো না কেন? তোমার তো কোনো খোঁজ খবরই নাই, সবাই তোমার খোঁজ করে পাচ্ছে না। একটু ব্যস্ত ছিলাম রে, পড়াশোনার চাপ বাড়ছে, পরীক্ষার সামনে, তাই পড়াতে মনোযোগ দিয়েছি। কেমন আছোস তোরা? ছেলেটা বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ভাইয়া সময় করে আসো। আর ওয়েট ভাইয়া, এটাই তো আতিয়া আপু না? কি ব্যাপার, এইটাই তো নিশ্চয়ই আমাদের ভাবি হবে তাই না? না হলে তো তোমার পাশে বসার সাহস তো কোনো মেয়ের নাই। আয়ান হেসে দিল। আয়ান বলে উঠল, পাক না, সব কিছুই বুঝে যাস। হ্যাঁ, ওটাই তোর ভাবি হয়। ছেলেটা হেসে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি আপনার দেবর হই। নদী হাসি দিয়ে বলল, নদী ওয়ালাইকুম সালাম দেবরজি। বাচ্চাটার সাথে কথা বলতে লাগলো। জ্যাম ছাড়লে আয়ান বলে উঠল, আচ্ছা আমি সময় করে যাব, এখন যাই, জ্যাম ছেড়ে গেছে। ছেলেটা বলে উঠে, ভাবিকে নিয়ে এসো ভাইয়া সময় করে। আয়ান হ্যাঁ বলে গাড়ি নিয়ে চলে গেল। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকলো। আয়ানকে কিছু বলল না। নদী মনে মনে ভাবতে লাগলো, আমি কি ভুল বুঝছি? আমি কি ভুল বুঝছি? এই আসলে কি ভিন্ন? না, তা কখনোই হতে পারে না। ওর ভাই, বাপ, চাচা সব জঘন্য, সেখানে ভালো হওয়ার অসম্ভব ব্যাপার। নদী আয়ানের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো। নদীকে নিয়ে ব্যাংকের সামনে চলে গেল। আয়ান গাড়ি পার্ক করলো। আয়ান সুটকেস নিয়ে নদীকে নিয়ে যেতে লাগলো। আয়ান ঢুকতে গেলে দারোয়ান খুশি হয়ে সালাম দিল। আয়ান কুশল বিনিময় করে ভিতরে চলে গেল। আয়ানকে দেখে সবাই সালাম দিয়ে কুশল বিনিময় করলো। নদী আয়ানকে যতই দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। আয়ান ম্যানেজারকে বললে ম্যানেজার দুইজনের জন্য কফি অর্ডার দিয়ে দিল।
দুইজন কফি খেতে লাগলো আর কথা বলতে লাগলো। ব্যাংকে টাকা জমা দিয়ে দিল। নদীর ফোনে SMS আসলে নদী বলল, এসেছে। আয়ান নদীর কথা শুনে হ্যান্ডশেক করে নদীকে নিয়ে বের হয়ে গেল। নদী গাড়িতে উঠে বসতে বসতে বলল, আমি তো আগেও লেনদেন করছি, খুব বাজে অবস্থা ছিল, অনেক অপেক্ষা করত, আর তোমাকে কত সহজে কাজটা করে দিল, টাকা রেখে দিল। শিক্ষা দিলে সবাই সোজা হয়ে যায়। বাসায় যাবে না, কোথায় যাচ্ছ? আপনার জন্য কিছু শাড়ি আর বোরকা হিজাব কিনবো। আমার তো বোরকা আছে। নতুন বোরকা কিনে দিব। আয়ান নদীকে নিয়ে মার্কেটে গিয়ে নদীকে মার্কেট করিয়ে বাসায় আসলো। নদীর ফ্যামিলি থেকে মানুষকে দেখে আয়ান সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করলো। নদী সবার সাথে কথা বলে রুমে চলে গেল। নদীকে বারান্দায় যেতে দেখে সজীবের লোকরা বস্তায় করে কিছু নিয়ে যাচ্ছে। নদী বারান্দায় যেতেই দেখে সজীবের লোকরা বস্তায় করে কিছু নিয়ে যাচ্ছে। নদীর আর বুঝতে বাকি রইল না। নদী ভাবতে লাগলো, আল্লাহ, এদের ধ্বংস কেন করে দেন না? জানোয়ারদের কি কেউ শায়েস্তা করতে পারবে না? বেচারা মেয়েটার ফ্যামিলি হয়তো তন্ন তন্ন করে খুঁজছে। নদীকে পিছন থেকে ডাকলে নদী বারান্দা থেকে বের হয়ে রুমে ঢুকলো। নদী ওর ভাবি বোনদের সাথে কথা বলতে লাগলো। নদীকে সাজানোর জন্য কয়েকটা ছেলে আর মেয়ে আসলো। নদী ছেলে মানুষ দেখে অকওয়ার্ড ফিল হতে লাগলো। আয়ান রুমে ঢুকতেই নদীর পাশে ছেলেদের আর একজনকে নদীর চুলে হাত দিতে দেখে আয়ান রেগে বলল, এই আপনারা আমার রুমে কি করছেন? আয়ানের ধমক শুনে সবাই ভয় পেয়ে গেল। ছেলেগুলো ভয়ে বলে, স্যার, আমাদের ওনাকে সাজানোর জন্য পাঠাইছে, আমরা মেকআপ আর্টিস্ট। আয়ান রেগে বলল, এখান থেকে বের হয়ে যান, আমার বউকে মেকআপ করানো লাগবে না, এখনই বের হন। আয়ানের ধমক শুনে ছেলেগুলো দৌড়ে চলে গেল। আয়ান বলে উঠল, শুনেন, আপনি এমনিতেই সুন্দর, আপনাকে মেকআপ করা লাগবে না। আপনি তো বাসায় যাচ্ছেন, অন্য কোথাও তো যাচ্ছেন না। যদি করার দরকার হয় আমি মেকআপ আর্টিস্টকে নিয়ে আসছি। দরকার নাই, আমি পারি, আমি নিজে করতে পারবো। ওনারা শাড়ি পরাতে এসেছে, শাড়িটা পরিয়ে দিক। ওকে। নিচ থেকে আয়ানকে ডাক দিলে আয়ান নিচে চলে গেল। আয়ানের আব্বু রেগে বলল, তোমার সাহস কি করে হয় ওনাদের অপমান করা, বের করে দেওয়ার? ওরা সাজাতে এসেছে, তোমার সমস্যা কোথায়? আমাদের কি মন সম্মান নেই? আয়ান ওর আব্বুর কথা শুনে রাগে হাত মুঠো করে নিল। আয়ান বলে উঠল, আমার ঘরে ছেলে আর্টিস্ট ঢোকানোর আইডিয়া আপনার। মানুষজন আছে, আমার রাগ তুলেন না। মেয়ে আর্টিস্ট খুঁজে পান নাই, ছেলে মানুষকে আমার বউকে স্পর্শ করবে আর আমি তাকিয়ে দেখব? আব্বু হন দেখে কিছু বললাম না। নেক্সট টাইম যদি আমার রুমে বা আমার স্ত্রীর কাছে ছেলে মানুষ পাঠান, আমার থেকে খারাপ কেউ হবে না। আয়ান দাঁত চেপে কথাগুলো বলল। পাশে নদীর আব্বু আশিকের কানে কথাগুলো গেল। নদীর আব্বুর মুখে হাসি ফুটে উঠল। আশিক ওর আব্বুকে বলতে লাগলো আস্তে আস্তে, আসলে আব্বু, তোমার বুদ্ধি আছে, বোনকে নিয়ে আমাদের অত চিন্তা করতে হবে না, সঠিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আস্তে কথা বল, দেখ ওর চোখে কি রাগ। তাই তো দেখছি। আয়ান ওখান থেকে চলে গেল। আয়ান রুমের সামনে গিয়ে নক করলে একজন দরজা খুলে দিল। আয়ান ভিতরে ঢুকতেই নদীর দিকে তাকাতেই আয়ান সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। নদী কিছুটা লজ্জা পেয়ে গেল। সবাই হাসতে লাগলো। তমা বলে উঠল, বাবা কি লজ্জা রে বাবা, বাসর রাতে সব দেখে তিনি কি লজ্জার ভাব দেখাচ্ছে তোর জামাই। চুপ কর। নদী লজ্জা পেয়ে গেল। সবাই মজা নিতে লাগলো। বিকালের দিকে আয়ান নদী বের হয়ে গেল। নদীর কাজিনরা ধাক্কা দিয়ে আয়ানের উপরে ফেলে দিল। আয়ান সাথে সাথে স্যারেন্ডার হয়ে গেল হাত তুলে। নদী সোজা থাই গ্লাসের সাথে ব্যথা পেল। নদী রেগে বলল, আমি তোমার বউ হয়ে পড়ে যেতে নিচ্ছি, আমাকে না দেখে হাত তুলে বসে আছো? সবাই অবাক হয়ে গেল। নদীর বাসর রাতের কথা মনে পড়তেই নদী আয়ানের উপর থেকে উঠে পড়ল। সবাই টুকটাক আয়ানকে বাজে মন্তব্য করতে লাগলো। আয়ান ওইদিকে খেয়াল না দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। নদীর বাসায় চলে গেলে আয়ান গাড়ি থেকে নামলো। নদী আয়ানের সাথে ভিতরে প্রবেশ করলো। আয়ান নদীর আম্মুকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। নদীর আব্বু আয়ানকে বসতে বলল। আয়ানের শালিকারা এসে আয়ানকে নিয়ে চলে গেল। আয়ান সবার সাথে আড্ডা দিয়ে রাত 12টার দিকে খাবার খেয়ে আয়ান নদীর রুমে গেল নদীর সাথে। আয়ান দরজা লাগিয়ে দিল। নদী ভয় পেয়ে গেল। আয়ান কোনো কিছু না বলে বালিশ নিয়ে সোফার উপরে উপুর হয়ে শুয়ে পড়ল। গুড নাইট বউ। আয়ান ঘুমিয়ে গেল। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকলো। নদী বলে উঠল,
আয়ান তুমি চাইলে খাটে ঘুমাতে পারো। নদীর কথা আয়ানের কানে পৌঁছালো না, তার আগে আয়ান ঘুমিয়ে গেছে। নদী আয়ানের কাছে গেল, আয়ানকে হালকা ঝাঁকি দিলে দেখে ঘুমিয়ে গেছে। নদী আয়ানের সামনে বসে আয়ানের দিকে অপলক দৃষ্টিতে দেখতে লাগলো। নদী আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আস্তে আস্তে। আয়ান ঘুমের ঘোরে নদীর হাত বুকের সাথে জড়িয়ে নিল। নদী কেঁপে উঠল, নদীর স্পন্দন বেড়ে যেতে লাগলো। নদী আস্তে আস্তে আয়ানের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে ভাবতে লাগলো। তোমাকে খুব করে বিশ্বাস করতে ইচ্ছে করছে, কিন্তু আমি ভয় পাচ্ছি। তুমি আসলে যেমন দেখাচ্ছ, তুমি কি আসলে তেমন? এই চরিত্রটা যদি তোমার হয়ে থাকে, তাহলে আমি তোমার হাত কখনোই ছাড়বো না। তোমার সুখ দুঃখে আমি পাশে থাকবো, তোমাকে আমার মনে জায়গা দেব পিচ্চি। তুমি যে রূপ দেখাচ্ছ তা উত্তম একটা চরিত্র, যে চরিত্রকে ভালোবাসলে মনে কোনো আক্ষেপ থাকবে না পিচ্চি। নদী চোখ বেয়ে পানি গড়িয়ে নদীর হাতের উপরে পড়ল। আয়ান নড়ে উঠলে নদী তাড়াতাড়ি করে উঠে চলে গেল। নদী খাটে শুয়ে পড়ল। 7 দিন পর নদীর ড্রেসিং টেবিলের সামনে বসে চুলের বেনি করছিল। হঠাৎ করে রুম অন্ধকার হয়ে গেল। নদী চমকে উঠল। নদী বলল, কি ব্যাপার? আইপিএস থাকার পরও লাইটের কি হলো? সব লাইট কি একসাথে নষ্ট হইল নাকি? নদী উঠে যেয়ে ঘুরতে যাবে, সাথে সাথে কেউ একজন নদীর কোমর চেপে ধরল। নদী জোরে চিৎকার দিল। নদীর চিৎকার শুনে লোকটা তাড়াতাড়ি করে দৌড়ে চলে গেল। আতিয়া রুম থেকে লাইট নিয়ে দৌড়ে ছুটে আসতে লাগলো। আতিয়া দরজার সামনে আসতেই রুমের লাইট জ্বলে উঠল। নদীকে ধরে বলল, আপু কি হয়েছে, এভাবে চিৎকার কেন দিলে? আপু ভয় পাইছো তুমি? নদী কিছু বলার আগে আয়ান দরজার সামনে দাঁড়াতেই নদীকে দেখে আয়ান বলে উঠল। কি হয়েছে আপনার? আয়ানের কণ্ঠ শুনে নদী দৌড়ে আয়ানকে জড়িয়ে ধরলো। তার শার্ট খামচি দিয়ে ধরে কাঁপতে লাগলো। নদীকে এত ভয় পেতে দেখে আয়ান থমকে গেল। আয়ানের আর বুঝতে বাকি রইল না। আয়ান জোরে চিৎকার দিয়ে বলল, রাফি, সজীব ভাইয়া। আয়ানের জোরে চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। সবাই দৌড়ে ছুটে উপরে চলে আসলো। সজীব বলে উঠল, আয়ান কি হয়েছে? এভাবে জোরে চিৎকার দিলি কেন? নদী কি হয়েছে? এভাবে ভয় পেয়ে আছো কেন? আয়ানের আম্মু নদীকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। আয়ান রাফি সজীবের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের গায়ে কে হাত দিয়েছ? আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাফি বলে উঠল, কি যাতা বলিস? আমাদের ছোট ভাইয়ের বউয়ের গায়ে কেন হাত দিব? আমরা তো নিচে ছিলাম। কে হাত দিয়েছ? আমি উত্তর চাচ্ছি, সত্যি কথা বলো। যদি আমি বের করি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আয়ানের চিৎকারে সবাই কেঁপে উঠল। সজীব বলে উঠল, দেখ আয়ান, মিথ্যা অভিযোগ দিবি না। আমরা কেউ কিছু করি নাই। আইপিএস এ সমস্যা হয়েছিল, সেইটাই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তোর বউ মনে হয় অন্ধকারে ভয় পাইছে। নদী, তুমি কি অন্ধকারে ভয় পাইছো? কেউ একজন আমার কোমর নিজের সাথে চেপে ধরেছিল। আমি জোরে চিৎকার দিলে দৌড়ে পালিয়ে যায়। আরে আয়ান, হয়তো ওদের এইভাবে চিৎকার করার কি আছে? তোমার জামাই তোমাকে ধরছিল। আরে আয়ান, তুই ঝরছস, তাতে তোর বউ ভয় পাইছে। ভাই তো কেবল আসলো, আমি ভাই কিভাবে ধরবে? চুপ কর তুই, বেশি কথা বলস তো। কে ধরেছে? আমরা ধরছি নাকি বাইরে কেউ এসে ধরেছে? কার এত বড় সাহস হবে যে তোর বউকে ধরবে? তোমরা যাও এখান থেকে, শুধু মাথায় রেখো, আমি যদি কখনোই জানতে পারি কে ছিল, তাকে আমি কি করব তখন বুঝতে পারবে। যাও সবাই। আয়ানের কথা শুনে সবাই চলে গেল। আয়ানের আম্মু নদীকে নিয়ে রুমে ঢুকে খাটে বসিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে বলল, ভয় পেও না, কিছু হবে না। আয়ান নদীকে সুরাপুরে ফু দে, অনেক ভয় পেয়েছে। আর আয়ান সাবধানে থাকিস, নদীকে সাবধানে রাখিস, ওর দিকে নজর পড়েছে। বুঝতে পারছি। আসলে আমাকে ভালো থাকতে ওরা দিবে না। আমার বউয়ের দিকেও নজর ভাবতে আমার ঘৃণা লাগছে। ইচ্ছে করছে সবগুলোর গলা কেটে মাথা আলাদা করে দেই। শান্ত হ, সব সময় মাথা ঠান্ডা রাখবি। মাথা গরম করে কোনো কাজ করা ঠিক হবে না। আচ্ছা আম্মু, তুমি যাও, ঘুমাও গিয়ে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, বৌমাকে সুরাপুরে ফু দে। আর তুই কই গেছিলি? একটু বাহিরের কাজ ছিল। এতিমখানায় গেছিলি নাকি? ওদের সাথে আড্ডা দিতে গিয়ে লেট হয়ে গেছে। ও আচ্ছা, ওকে, তুই থাক, আমি গেলাম। বৌমা ভয় পেও না, একটু সতর্ক থাকতে হবে। আয়ানের আম্মু চলে গেল। আয়ান দরজা লাগিয়ে দিল। আয়ানের রাগ যেন কমতেই চাচ্ছে না। আয়ান নদীর সামনে বসে সূরা পড়তে লাগলো।
আয়ান সুরা পড়ে নদীর দিকে ফু দিতে লাগলো। আয়ানের দিকে নদী কান্না ভেজা চোখে তাকিয়ে আছে। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান ফু দিয়ে বলল, খাবার খাইছেন কি? আয়ানের কথায় নদী হ্যাঁ সূচক মাথা নেড়ে উত্তর দিল। আয়ান বালিশ ঠিক করে বলল। শুয়ে পড়েন। নদী শুয়ে পড়ল। আয়ান কাঁথা দিয়ে নদীকে ঢেকে দিয়ে সোফার কাছে গিয়ে বিছানা করে শুয়ে পড়তে যাবে। নদী সাহস নিয়ে বলল, আমার কাছে এসে ঘুমাবে, আমার অনেক ভয় লাগছে। আপনি তো আমাকে অনুমতি দেন নাই। অনুমতি দিতে হবে কেন? নিজের অধিকার নিজে বুঝে নিতে পারো না? আমার কাছে অনুমতি গুরুত্বপূর্ণ। আমার ভুল হয়েছে। আমি তোমাকে আমার উপরে সম্পূর্ণ অধিকার দিলাম। এখন তো আর আমার কাছে আসতে তোমার সমস্যা নেই। নদীর কথা শুনে আয়ান কিছু না বলে নদীর পাশে গিয়ে শুয়ে পড়ল। নদী আয়ানের দিকে ঘুরে কান্না করতে করতে বলল, আমাকে কি জড়িয়ে ধরে বুকে নেওয়া যাবে না? আমি তো অনুমতি দিলাম, তাই না? আয়ান নদীর কথা শুনে নদীকে টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। আয়ান নদীর চোখে ঠোঁট দিয়ে পানি চুষে নিতে লাগলো। নদী আয়ানের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠতে লাগলো। নদী আয়ানকে খামচি দিয়ে শক্ত করে ধরে বলল, আমি তোমাকে কাছে চাই, লজ্জায় বলতে পারি না। তুমি কি বোঝো না আমার তোমাকে দরকার? বয়সে ছোট হতে পারি, সবই বুঝি কখন কে কি চাই। আমি নিজ থেকে কেন যাব? যে আমাকে অনুমতি দেয় নাই তার কাছে আমি কেন যাব? আমি চাইছিলাম আপনি আমাকে নিজে থেকে কাছে ডাকেন, আজ ডাকলেন। আয়ানের কথা শুনে নদী রেগে মারতে লাগলো। আয়ান হাসতে লাগলো। আয়ান নদীর হাত ধরে নদীকে নিচে ফেলে হাত চেপে ধরে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। নদীর ঠোঁট জোড়া কাঁপতে লাগলো। নদীর অনেকটা কাছে গেলে আয়ানের গরম নিঃশ্বাস মুখে উপড়ে পড়তেই নদীর সারা শরীর কেঁপে উঠল। নদীর নিঃশ্বাস আস্তে আস্তে ঘন হয়ে যেতে লাগলো। আয়ান নদীর ঠোঁট জোড়া আলতো করে কিস করলে নদী মাথা তুলে আয়ানের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ান মুচকি হাসি দিয়ে নদীর ঠোঁট জোড়ায় আদর করতে লাগলো। 4 মিনিট পর ছাড়লে আয়ান নদী দুজনেই জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। নদী বলে উঠল, ফাজিল নিজেই ঠোঁটে আলতো করে কিস করে চলে যাচ্ছিল, আর আমি যেই নিজের দখলে নিলাম তখন পাক্কা 4 মিনিট কিস করলো। দম বন্ধ হয়ে গেলে তখন। নদীর কথা বলার ধরন দেখে আয়ান ফিক করে হেসে তার কপালে চুমু দিয়ে বলল, বাবা সরি। সরি দিয়ে কাজ হবে না, মাফ করতে পারি একটা শর্তে। আয়ান ব্রুকুচকে তাকিয়ে বলল, কি শর্ত? আয়ানের কথা শুনে নদী আয়ানকে নিচে ফেলে উপরে উঠে নাকে নাক ঘষে কানের কাছে ঠোঁটে গিয়ে বলল, আমাকে একটা যদি মা ডাক শোনাতে পারেন তাহলে ক্ষমা করে দিব। নদী কথাগুলো বলে লজ্জায় আয়ানের বুকে মুখ লুকালো। আয়ান হাসি দিয়ে লাফ দিয়ে উঠে বলল, একটা ভালো শর্ত তো আমি 1000বার মানতে রাজি। আয়ান কথাগুলো বলে লাফ দিয়ে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদীকে আয়ান চুমুতে মাতাল করে দিতে লাগলো। নদী আয়ানের সাথে পাল্টা জবাব দিতে লাগলো। আস্তে আস্তে দুইজনই সুখের সাগরে হারিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নদী আয়ানকে নিচে ফেলে আয়ানের উপরে শুয়ে চুপচাপ আয়ানের ঠোঁটের পাপড়ি ধরে বারবার একটার সাথে আরেকটা লাগাতে লাগলো। নদীর বাচ্চাদের মতো কাণ্ড দেখে আয়ান হেসে দিল। আয়ান বলে উঠল, আপনার ব্যবহার দেখে কে বলবে আপনি আমার 5 বছরের বড়? আপনার ব্যবহার পুরো বাচ্চাদের মতো। আয়ানের কথা শুনে নদী রাগের লোক নিয়ে তাকিয়ে বলল, আমি তোমার বউ, তুমি আমাকে আপনি আপনি কেন করো? বাহিরে কত সুন্দর করে বউ বউ ডাকো, তুমি বলো শুনতে কত মধুর লাগে, আর তুমি রুমের ভেতরে এসে কি বিরক্তিকর, আপনি এইটা আপনি ওইটা, মেজাজ এত খারাপ হয়, এত গরম হয়, কিছু বলতেও পারি না। এখন বললে নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। নদীর কথা শুনে আয়ান তাড়াতাড়ি করে নাকে হাত দিয়ে রাখলে নদী ব্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, নাক ধরলে কেন? আমার উপরে বিশ্বাস নাই নাকি? নদী ব্রুকুচকে তাকিয়ে বলল। আয়ান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে নদী রাগের লোক নিয়ে তাকালো। আয়ান সাথে সাথে না সূচক উত্তর দিল। নদী বলে উঠল, আমাকে এতটুকু বিশ্বাস করো না? ইয়া মানে কে জানি আমার মুখে ঘুষি মেরে ঠোঁট কেটে দিয়েছিল। আয়ানের কথা শুনে নদীর সেই দিনের কথা মনে পড়ে গেল। নদী আয়ানের ঠোঁটে একের পর এক কিস করতে লাগলো আর বলল, সরি জান পাখি, অনেক অনেক সরি। আমি কি জানতাম আমার শাশুড়ি একটা মনের মতো পিচ্চি বড় আমার জন্য রেখেছে? আমি তো ভাবছি পিচ্চিটাকে জানোয়ার বানাইছে। আয়ান ব্রুকুচকে তাকালে নদী কিস করে দিল। আয়ান লাফ দিয়ে উঠে বলল, আবার একটু জানোয়ার হব নাকি?
নদী ব্রুকুচকে তাকালে আয়ান কিস করতে করতে বলল, করি। ওকে। আয়ানের ভঙ্গি দেখে নদী হেসে অনুমতি দিলে আয়ান খুশি হয়ে নদীকে আদর করতে লাগলো। আদর করতে করতে দুজনে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠলে আয়ানের কানে আজানের ধ্বনি আসলে আয়ান উঠে নদীকে বুকে দেখে আস্তে আস্তে বলল, জান, উঠো, গোসল করে নামাজ পড়ে নিবে। পরে। আরে পরে পরে করলে পরে আর সময় পাবে না, ঘুমিয়ে গেলে সময় চলে যাবে। তুমি উঠো প্লিজ, উঠে নামাজ পড়ে ঘুমাও। আয়ান নদীকে কোলে নিয়ে উঠল। নদী আয়ানের বুকের উপরে মাথা দিয়ে শুয়ে থাকলো। আয়ান ওয়াশরুমে গিয়ে নদীর মুখের ট্যাপ থেকে পানি নিয়ে মুখে আলতো করে মুছে দিলে নদী আয়ানের দিকে ড্যাব ড্যাব করে তাকালে আয়ান আলতো করে কিস করে মিষ্টি করে হাসি দিলে নদী আয়ানের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে আয়ানের গলা জড়িয়ে ধরল। আয়ান বলে উঠল, জান, নামো। না। বাথটবে বসিয়ে দিব নাকি? না। আয়ান উপায় না পেয়ে শাওয়ার ছেড়ে দিল। নদীর শরীরে পানি পড়তেই আয়ানকে ঝাপটে শক্ত করে জড়িয়ে ধরল সে। আয়ান নদীকে জোর করে দাঁড় করিয়ে নদীকে উঁচু করিয়ে ভালোভাবে গোসল করিয়ে তোয়ালে পেঁচিয়ে দিল। আয়ান গোসল করে তয়লা পরে বের হইল। নদী আয়ানকে বের হতে দেখে ইচ্ছে করে ড্রেসিং টেবিলের সামনে বসে ঝিমোতে লাগলো। আয়ান ওর পিছনে দাঁড়িয়ে বলল, বিবি জান, ঘুম ছাড়ছে না? নদী বাচ্চাদের মতো মাথা নেড়ে নাসূচক উত্তর দিয়ে আয়ানের পেটে নাক ডুবিয়ে জড়িয়ে ধরল। আয়ান হেয়ার ড্রাই করে দিতে লাগলো। নদী মনে মনে অনেক খুশি হতে লাগলো। নদী খুশিতে মনে মনে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুক্রিয়া, এত ভালো একজন হাজবেন্ড দিয়েছে। ইস, আগে কেন যে ওকে আমার কাছে আসতে দিতাম না, কত আদর কেয়ারিং মিস হয়ে গেছে। নদী কথাগুলো ভাবতে লাগলো। আয়ান নদীর চুলে চিরুনি করে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, জান, পোশাক চেঞ্জ করে নাও, আমাকে মসজিদে যেতে হবে। আচ্ছা। নদীকে এভাবে হাসি মুখে উঠে যেতে দেখে আয়ান ব্রুকুচকে তাকালো। নদী তয়লা ফেলে সায়া ব্লাউজ পরতে লাগলো। আয়ান নদীর কাছে গেল। আয়ান নদীর ব্লাউজের বোতাম লাগিয়ে দিতে লাগলো। আয়ান নদীর গলায় কিস করতে লাগলো। নদী চোখ বন্ধ করে ফেলল। আয়ান নদীর ঠোঁটের দিকে যেতে নিলে নদী খপ করে ধরে ফেলল। 3 মিনিট পর ছেড়ে নদী আয়ানকে সরিয়ে দিয়ে বলল, যান, যাও, পরে, এখন হবে না, সময় পার হয়ে যাচ্ছে। ও হ্যাঁ। আয়ান তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। শার্ট প্যান্ট পরে উঁচু করে বের হইল। তাড়াতাড়ি ফোন নিয়ে হাতে ঘড়ি পরে নিল। নদীর কপালে চুমু দিয়ে বলল, জান, আসি, তুমি নামাজ পড়ে নিও। ওই আমি কিস করি নাই। আয়ান হাসি দিয়ে কপাল এগিয়ে দিলে নদী আয়ানের থুতনি ধরে ঠোঁটে কিস করে বলল, সেই টেস্টি। নদীর কথা শুনে আয়ান হেসে দিয়ে বলল, পাগলি বউ আমার, থাকো। আয়ান চলে গেল। নদী খুশিতে নিজেকে আয়নাতে দেখতে লাগলো। আয়নাতে দেখলো আর লজ্জা পাচ্ছিল। নদী কিছুক্ষণ নিজেকে দেখে শাড়ি পরে ওয়াশরুমে গিয়ে উজু করে এসে হিজাব পরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নদী নামাজ পড়ে খুশি খুশি নিচে গেল। নদীকে হাসি খুশি দেখে আতিয়া ব্রুকুচকে তাকালো। আতিয়া বলতে লাগলো, কি ব্যাপার আপু, এত খুশি খুশি লাগছে যে? কই? ওই তো মুখে লাজুক হাসি। না, কিছু না। আম্মু কই, রান্নাঘরে নাকি? হ্যাঁ। এই আতিয়া, শোনো না, আমাকে একটা হেল্প করতে পারবে? হ্যাঁ, বলেন। তোমার ভাই কি কি পছন্দ করে, কোন জিনিস বেশি পছন্দ করে বলো তো? বাবা, জামাইয়ের পছন্দের রান্না করবেন নাকি? ইয়া মানে ওই আর কি। ভাইয়া সব থেকে বেশি পছন্দ করে ভুনা মাংসের সাথে খিচুড়ি, এটাই রান্না করলেই ভাই ফিদা। আর কি কি পছন্দ করে? ভর্তা, ভাজি, সাথে কাচ্চি, তেহেরি, স্টেক, এগুলো পছন্দ করে। বাহ, স্টেক পছন্দ করে? হ্যাঁ, এগুলো মোটামুটি ভালোই পছন্দ করে। মোট কথা ও মাছ দেখতে পারে না। এই কয়েকদিন দেখলাম আপনার সাথে খাইলো, সবাই অবাক হয়ে তাকিয়েছিল, দেখছেন তো? ও, এই ব্যাপার। হুম। ওকে, আজ তাহলে খিচুড়ি আর মাংস রান্না করব। বাহ, জামাইয়ের জন্য শুধু রান্না করবেন, ননাসের জন্য করবেন না? ননাস বসে না থেকে ভাবিকে সাহায্য করতে পারেন। এভাবে বলতে পারলে আম্মু, আপু আপনাকে আমি সাহায্য করি না? জি জি, অনেক করেন। চলেন। আতিয়া নদীর সাথে গেল। আয়ানের আম্মুও গেল। 10টার দিকে আয়ান সবার সাথে খাবারের টেবিলে বসলো। আয়ান নদীকে বসিয়ে দিল। আয়ান খাবারের টেবিলে তাকিয়ে বলল, ওয়াও, আজ দেখি আমার পছন্দের সব খাবার। ভাই, আজ কিন্তু আমিও আপুর সাথে রান্না করছি।
মাশাল্লাহ মাশাল্লাহ। আজ তো তাহলে কবজি ডুবিয়ে খেতে হবে। আমার 3টা ভালোবাসার মানুষের হাতের স্পর্শ আছে। আয়ানের কথা শুনে রাফি সজীব ভ্রুকুচকে তাকালো। আয়ান খাবার নিয়ে নদীর মুখে দিতে যাবে, নদী আয়ানের হাত ধরে বলল। আমি প্রথমে খাওয়ায় দেই। নদী আয়ানের মুখের সামনে ধরলে আয়ান বলে উঠল। বিসমিল্লাহ। আয়ান বিসমিল্লা বলে খাবার মুখে নিয়ে চোখ বন্ধ করে বলল। বাহ বাহ, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ আমার 3 কলিজাকে। আয়ানের কথা শুনে তিনজনই হেসে দিল। আয়ান নদীকে খাওয়াই দিতে লাগলো, নদীও আয়ানকে খাওয়াই দিতে লাগলো। হঠাৎ করে আশিক বাসার ভিতরে ঢুকলো। আশিক নদী আর আয়ানকে একে অপরকে খাওয়াই দিতে দেখে বেশ অবাক হয়ে পিছন থেকে দেখতে লাগলো। আশিকের দিকে চোখ গেলে আয়ানের আম্মু বলল। আশিক বাবা যে, এখানে এসো, খিচুড়ি রান্না হয়েছে, এসো খাবে। বাহ, খিচুড়ি গ্রানে তো আমার আবারও ক্ষুধা লেগে গেল। চলে আসো, তোমার বোন রান্না করছে। আশিক ফাঁকা চেয়ারে বসলো। আশিককে আয়ানের আম্মু খাবার বেড়ে দিল। নদী বলে উঠল। তুমি এত আমার শ্বশুর বাড়িতে কি করো? তোমাকে আমি মাঝে মাঝে দেখি এখানে, কাহিনী কি ভাইয়া? নদীর কথা শুনে আশিক মুখে খাবার দিতে গিয়েও থেমে গেল। আয়ানের আব্বু বলল। এটা কেমন কথা? আশিক তো এখানে বেশি আগে থাকতো, সেখানে অনেক কমে গেছে। তোদের নিয়ে যেতে এসেছি। আন্টি মিষ্টিগুলো রাখেন, ওই আন্টির কাছে দিয়ে যাই। ও তো মিষ্টি রান্নাঘরে রাখো তোমরা। কি ব্যাপার রে, মিষ্টি নিয়ে হাজির হলি? আজ বোনকে নিতে এসেছি, আত্মীয় হিসাবে এসেছি। বাবা। আশিক কথা বলতে লাগলো আর খেতে লাগলো। আয়ান খাওয়া শেষ করে নদীকে পানি খাওয়াই দিয়ে উঠে পড়ল। নদী আয়ানের দিকে শাড়ির আঁচল দিলে আয়ান হাসি দিয়ে হাত মুখ মুছে নিল। আশিক এটা দেখে বিষম খেলো। নদী দৌড়ে পানি দিয়ে মাথায় থাপ্পড় দিতে লাগলো। আরে থাম, হইছে। বোন, তুই কোন লেভেলের চেঞ্জ হয়ে গিয়েছস। একবার তো তোর ওড়না দিয়ে একটু হাত মুছেছিলাম ভুলে, তুই আমাকে কি মাইল নাই দিয়েছিলি। নতুন ওড়না নিয়ে এসে দিয়েছি, তারপর শান্ত হয়েছিলি। আর এখন আয়নকে নতুন শাড়ি দিয়ে হাত মুছতে দিলি নিচ থেকে। আশিকের কথা শুনে তিনজন হেসে ফেলল। নদী লজ্জা পেয়ে বলল। চুপ করো ভাইয়া, ফালতু কথা বলো না। বাবা, আমার বোন আবার লজ্জাও পায়। যান, দুজন রেডি হয়ে নেন, বাসায় তাড়াতাড়ি যেতে হবে। আয়ান চলো, রেডি হয়ে নেই। জান, একটু বাহিরে যেতে হইতো আমাকে। বাসায় চলো, পরে যাও, ভাইয়ার জন্য পাত্রী দেখতে যেতে হবে। তুমি, আব্বু, ভাইয়া, আম্মু আর বড় চাচু যাবে। কি, আশিক তোর পাত্রী দেখতে যাবে? হ্যাঁ, কেন, তোর কি জ্বলছে নাকি রে? জ্বলবে কেন, যা বিয়ে কর। তা তো করবই। আয়ান নদী চলে গেল। আশিক রাফির দিকে তাকিয়ে বলল। মাথায় খারাপ চিন্তা আসলে ঝেড়ে ফেলে দে, না হইলে মেরে হাত টিকুরা করে দেব। তোর সাহস অনেক, তাই না? তা তো অবশ্যই। রাফি রাগে মারতে যাবে, সাথে সাথে আয়ানের আব্বু থামিয়ে দিয়ে বলল। মারামারি করিস না, এমনিতে কিন্তু আয়ান তোদের ওপরে রেগে আছে। আশিকের গায়ে হাত দে, আরও বড় ঝামেলা হবে। আবার আশিকের গায়ে হাত দে, আরও বড় ঝামেলা হবে। আর রেগে আছে মানে কেন? গতকাল রাতে আইপি-এর সমস্যা হয়েছিল। হঠাৎ করে আপু চিৎকার দেয়, পরে গেলে জানতে পারি আপুকে কে যেন পিছন থেকে কোমর ধরেছিল। আশিক কথাটা শুনে রাগে রাফির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ান নদী ওইদিকে রেডি হয়ে নিল। লাগেজ নিয়ে নিচে নামলো। আশিক আস্তে আস্তে রাগে বলল। আগুন নিয়ে খেলতে আসিস না, মাথা আলাদা করে ফেলবো বলে দিলাম। ভাইয়া আমরা রেডি। বোন চল। তিনজনই সবার থেকে বিদায় নিল। আশিক ইশারা করে ওদের হুমকি দিয়ে চলে গেল। রাফি রাগে বলল। সাহস কি করে হয় আমার বাড়িতে এসে আমাকে হুমকি দেয়? আর আব্বা চাচ্চু, তোমরা তাকিয়ে দেখো। কথা কম বল, আমাদের থেকে ওরা ক্ষমতা বেশি। ওর সাথে লাগতে না করেছি মাথায় যায় নাই। তাই বলে চুপ করে সহ্য করবো নাকি? সময়ের অপেক্ষা কর, সময় আসলে এর প্রতিশোধ নেব। আয়নের আব্বু আতিয়ার গালে সজোরে থাপ্পড় মেরে দিল। আতিয়া কান্না করতে গেলে রাফি ধমক দিলে আতিয়া কান্না ঢোক গিলে নিল। আয়নের আম্মু ভয়ে আতিয়াকে জড়িয়ে ধরল। আয়নের আব্বু রেগে আয়নের আম্মুর গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল। মুখে বলি খুব ফুটেছে তাই না?
আয়ানের আব্বু চুল ধরে মারতে যাবে, সাথে সাথে আয়ান ভিতরে ঢুকে বলল, আব্বু টাকা দেন। আয়ান কথাটা বলে সামনে তাকাতেই সামনের দৃশ্য দেখে আয়ানের মাথায় রক্ত উঠে গেল। আয়ান রাগে টেবিলের সামনে গিয়ে টেবিল ওর আব্বুর রাফি সজীবের দিকে উল্টে দিল। আয়ানের আব্বু রাফি সজীব নিচে পড়ে গেল। আয়ানের আব্বু কিছু বলতে যাবা আয়ান রাগে বসার ঘরে সবকিছু সমানে লাথি দিয়ে ভেঙে ফেলতে লাগলো। আয়ানের আম্মু চাচি দৌড়ে এসে আয়ানকে থামানোর চেষ্টা করতে লাগলো। আয়ান কারো কোনো কথাই শুনল না। আয়ান রাগে বলল, এত বড় সাহস আমার কলিজার গায়ে, ওরা হাত দেওয়ার সাহস কই পায়? আয়ান, এসব কেন ভাঙছিস? আয়ান, শান্ত হ বাবা। তোর আব্বু আমাকে মারছিল না, আমার মাথায় চুলে খোপা খুলে দিচ্ছিল। কোনটা কি আমার বোঝার ক্ষমতা আছে? ভিতরে ভাঙচুরের শব্দে নদী আশিক দৌড়ে আসলো। রাফি সজীব আয়ানের আম্মু ভয়ে ঢোক গিলতে লাগলো। আয়ান মনিটরে এক বাড়ি মেরে ভেঙে চিৎকার করে বলল, আর একবার যদি আমার মায়ের গায়ে কেউ হাত দেন, এই টিভির মতো ভেঙে ফেলবো তাকে। আমি ভুলে যাব কে আমার কি হয়। আশিক দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে বলল, ভাই শান্ত হ। আশিক টেনে নিয়ে যেতে লাগলো। আয়ান দরজার সামনে থেকে লাঠি ঢিল মারলে রাফি সজীবের মাথায় লাগলো। দুজন কপাল চেপে ধরে আহ বলে উঠল। আয়ান হাত দিয়ে হুমকি দিয়ে গেল। আয়ানের আব্বু রেগে সামনের গার্ডকে মারতে লাগলো আর বলল, ও আছে, আমাকে জানালি না কেন? গাড়ির উপরে সব রাগ খাটালো। ওইদিকে আয়ানকে শান্ত করতে লাগলো। আয়ান আশিককে সম্মান করে নিজের রাগ দমিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। নদীদের বাসার সামনে গেলে লাগেজ আশিকের লোকরা ভিতরে নিয়ে গেল। তিনজন ভিতরে প্রবেশ করলো। আয়ান সবার সাথে কুশল বিনিময় করলো। নদী ওর আম্মু আব্বুকে জড়িয়ে ধরে বসলো। নদী ওর আব্বুর কাঁধে মাথা দিয়ে বসে থেকে বলল, আব্বু, ভাইয়ার বিয়ে ঠিক করে একটা ভালো কাজ করেছো। নদীর আব্বু নদীর কপালে চুমু দিয়ে বলল, তোমাকে বিয়ে দিয়েছি, এখন তো ওর পালা। জামাই বসো, দাঁড়িয়ে আছো কেন? আয়ান বসলো। আশিক বলে উঠল, আমি রেডি হয়ে আসি নাকি? হ্যাঁ যাও, বেবিজান আপনিও যান। মেয়ের জামাইকে দেখো, তোমার লজ্জা শরম আর হবে না। সবাই হেসে দিল। আয়ান অন্যদিকে তাকালো। নদী ওর আম্মুর সাথে চলে গেল। আয়ানের সাথে নদীর আব্বু কথা বলতে লাগলো। ওদিকে নদীর আম্মু রেডি হতে লাগলো আর নদীর সাথে কথা বলতে লাগলো। নদীর আম্মু বলল, কি বলিস তুই? শিওর ওইটা জামাই ছিল না? আরে আম্মু, ওই ছিল না, ওই আমাকে ধরবে না। তোর কোথাও ভুল হয়েছে, কারণ কারোর সাহস হবে না এমন কিছু করার ওই বাড়িতে। আম্মু, আমার ভুল হচ্ছে না, কারণ আমি আয়ানকে এতদিন আমার কাছে আসতে দেই নাই। আমি ওকে আমাকে স্পর্শ করার অনুমতি দেই নাই। নদীর কথা শুনে নদীর আম্মু অবাক হয়ে তাকিয়ে বলল, কি যাতা বলস? মাথা ঠিক আছে? আর আয়ান তোর কথা শুনবে? পাগল হইছিস নাকি? হ্যাঁ, শুনছে। আব্বু, আয়ান অনেক অনেক ভালো একটা ছেলে। আমি ভাবছিলাম ওই হয়তো ওর ভাইয়ের মতো খারাপ, তাই আমি। নদী সবকিছু খুলে বলল। নদীর আম্মু অবাক হয়ে তাকিয়ে থাকলো। নদীর আম্মু নদীর মাথায় হাত দিয়ে বলল, তোর ভাগ্য ভালো যে আয়ানের মতো এত ছেলে হাজবেন্ড পেয়েছস। আমি তো সবসময় চিন্তা করতাম আমার মেয়েটা কেমন আছে, আয়ানের সাথে মানিয়ে নিতে পারবে তো। হাজার চিন্তায় ঘুম আসে না। এখন আমি নিশ্চিন্তেই শান্তিতে ঘুমাতে পারবো। তোর আব্বু তোর জন্য সঠিক মানুষ বেছে নিয়েছে। আমি ভাবতাম ছেলেটা ছোট, তার উপরে রাগ চটা, তোর সাথে পড়বে না। আর সেখানে কিনা ছোট ছেলেটা কতটা বুঝদার, কতটা ধৈর্যশীল। আর ওর জায়গায় অন্য কেউ হইলে কখনোই অনুমতি অপেক্ষা করতো না। মা, ওকে আর কষ্ট দিস না, খারাপ ব্যবহার করিস না। খারাপ ব্যবহার ইগনোর করা কোনো প্রশ্নেই আসে না। আমার সৌভাগ্য যে আমি ওর মতো একটা হাজবেন্ড পেয়েছি। এখন বুঝলাম। সবাই তো আমার বেচারা জামাইকে কত কিছু বলল। জামাই পাগল, ভালো না, বউ পড়ে গেলেও ধরে না। ওরা তো আর জানে না আমার মেয়েটা আসল কালপিট। বেচারা ছেলেটা কিছু যে বলে নাই। তোর ভাগ্য ভালো। নদী হাসলে নদীর আম্মু মাথায় হালকা করে থাপ্পড় দিয়ে হেসে দিল। দুজন রুম থেকে বের হইল। 6 জন মিলে গাড়িতে উঠে পড়ল। নদী আয়ানের পাশে গিয়ে বসলো। আশিক ভ্রুকুচকে উঠে পড়ল। সামনে নদীর আব্বু আম্মু আর নদীর বড় চাচা। আয়ান বলে উঠল,
মেয়েটার খোঁজ কই পাইছেন? সত্যিটা বলবো নাকি? অবশ্যই। মেয়েটা আমাকে প্রচুর জ্বালাতন করতো। আমাকে হাই স্কুল থেকে প্রচুর জ্বালাতো। পরে হারিয়ে গিয়েছিল 1 মাস আগে। ওর সাথে অনেক বছর পর দেখা হয়, ভালো লেগে যায়। পরে বিয়ের কথা বলি, ওই প্রস্তাব নিয়ে যেতে বলছে। আব্বু কিছু জানে না এইসব, বলো না। মেয়ে সবার পছন্দ হইলে তো আংটি পরিয়ে আসবে, তাই তো? হ্যাঁ। খুব ভালো তো, বিয়ে করবে। মেয়েদের সম্মান করতে জানেন তো। বিয়ে করে ভাবেন না বিয়ে করছি, বউ চাকরানি হয়ে যাবে, বাসায় কাজ করবে, রাতে আমার চাহিদা মিটিয়ে দিলে হইল। এই নিয়ত করে থাকলে বিয়ে করার কোনো দরকার নাই। আয়ান এসব কি বলো? নদী বলতে দে। যা সত্যি তাই বললাম, ভুল কিছু বলি নাই। যদি বউকে সম্মান না দিতে জানে, বউকে ইউজ করা জিনিস ভাবলে তার বিয়ে করার দরকার নেই। হুদাই একটা মেয়ের জীবন নষ্ট করে লাভ নেই। মেয়েদের মানসিক শান্তি হয় বিয়ের পরে, তার স্বামী। এখন সেই স্বামী যদি অশান্তিতে রাখে, তাহলে ওই লাইফে থাকার থেকে সারা জীবন সিঙ্গেল থাকা ভালো। আয়ানের কথা শুনে নদী অবাক হয়ে গেল। আশিক বলে উঠল, আমার বাড়ির বউয়েরা আদরে থাকে, তোমার ফ্যামিলির মতো মরক্কো ফ্যামিলি আমাদের না। আশিকের কথা শুনে আয়ান রাগে লোক নিয়ে তাকিয়ে বলল, কি বলেন? না কিছু না, সরি। মুখ সামলে কথা বলবেন। আমার ফ্যামিলিকে অপমান করার সাহস, নিজের বুকে পালার দুঃসাহস করবেন না। শান্ত হ, সরি বললাম তো। আয়ান আর কিছু বলল না। মেয়েদের বাসায় চলে গেল। আয়ানদের বসতে দিল। আয়ানের সাথে সবাই পরিচয় করিয়ে দিতে লাগলো। মেয়েটা চা নিয়ে সবার সামনে আসলো। আয়ান নিচের দিকে তাকিয়ে থাকলো। সবার ধারণা আয়ান পাত্র। রূপা সবাইকে চা দিতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে কেউ বলে উঠল, আয়ান কেমন আছো? রাইসার কথা শুনে আয়ান উপরের দিকে তাকালো। আয়ানকে রূপা চা দিতে গেলে আয়ান চমকে উঠলো। আয়ানকে দেখে রূপা বলে উঠল, আয়ান তুমি? জি আপু, আপনি? এটা আপনার বাসা? কেমন আছো? ভুলে তো গেছো। আরে কি যে বলেন না, ভুলবো কেন, বসেন। আপনি তাহলে পাত্রী? তোমরা একে অপরকে চেনো নাকি? আপু, এই সেই আয়ান। তুমি তাহলে সেই ছেলে? ভাইজান আপনার ছেলে তাহলে এইটা? আগে বলবেন না, আমারও কোনো খোঁজ খবর নিতে হবে না। আপনার ছেলের সাথে বিয়ের জন্য যৌতুক যা চান সব পাবেন। আর আমার মেয়ে দুইটা, আমার যা আছে সবই তো আমার দুই মেয়ের, আর আমার মেয়ের জামাইদের হবে। রূপার আব্বুর কথা শুনে আশিক কটমট করে উঠল। আয়ান আশিকের হাত ধরে শান্ত থাকতে ইশারা করলো। নদীর আব্বু কিছু বলবে তার আগে আয়ান হাসি দিয়ে বলল, সরি আঙ্কেল, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি পাত্র না, আমি বিবাহিত। আমি পাত্রের ছোট বোনের জামাই। আয়ানের কথা শুনে অবাক হয়ে গেল। রাইসা বলে উঠল, কি তুমি বিবাহিত? আমি 1 সপ্তাহ আগে বিয়ে করছি। ও আচ্ছা, তাহলে এইটা পাত্র। তুমি যেহেতু এসেছো নিশ্চয় ভালো হবে। তুমি এই বিয়ের দায়িত্ব থাকলে আমি এখানে বিয়ে দিতে রাজি। আলহামদুলিল্লাহ। আশিক খুশি হয়ে গেল। রূপার দিকে তাকালে রূপা চোখ টিপ দিল। আশিকের মুখে হাসি ফুটে উঠল। নদীর আব্বু আম্মু রূপার আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। আশিক রূপাকে আংটি পরিয়ে দিল। দুইজনকে আংটি পরিয়ে দেওয়া শেষ হইলে রূপার আব্বু আম্মু জোড়াজুড়িতে খাবার খেতে বসলো। রাইসা আয়ানকে বেশি বেশি করে খাবার দিতে লাগলো। আয়ান বলে উঠল, রাইসা কি করছো? আমি এত খেতে পারবো না। তোমার দুলাভাইকে আদর করো। ভাইয়া ভাগ্য ভালো, একটা শালি পাচ্ছে। আমি তোরও শালি হব, যেহেতু দুলাভাই বলে কথা। বাট আমার শালিকার আদর খাওয়ার ইচ্ছে নাই। ভাইয়ার কাছে যাও। ও মা, কেন? আমার বউ, আমার শালিকা, আমার বউ। ভাই তুমি সরো, আমাকে মাইর খাওয়ানো ধান্দা করো না। আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। নদী মনে মনে বলতে লাগলো, পিচ্চির বাচ্চা তাহলে বুঝতে পারছে বাসায় গেলে এমন অবস্থা করতাম না। সব বেচারা বউকে ভয় পাচ্ছে। রূপার কথাই সবাই হাসলো। সবার সাথে খাবার খেয়ে কথাবার্তা বলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ান গাড়ির ভিতরে বসে থেকে কারোর সাথে কথা বলতে লাগলো। আয়ানের কথা শুনে আশিক বেশ অবাক হইল। আয়ান বলে উঠল, না, তোমার ব্যাপার বুঝতে পারছি না। একটা কাজ দিলে কি ঠিক করে করতে পারো না নাকি? ফাইজলামি শুরু করছো। আমি না গেলে কোন কাজটা তোমরা করতে পারো বলো আমাকে? আয়ানের ধমক শুনে ওই পাশে সবাই ভয় পেয়ে গেল।
আয়ান কথা বলা শেষ করে আশিকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমার উপরে ভরসা করে তাদের মেয়ের হাত দিচ্ছে, এমন কোনো কিছু করেন না যে আমার পস্তানো লাগে। চিন্তা করো না, আমি একজন ভালো হাজব্যান্ড হব। আমার পছন্দের মানুষকে আমি পেতে চলেছি, তাকে কিভাবে কষ্ট দেব? গুড। আয়ান, ওরা তোমাকে এত বিশ্বাস কেন করছিল, এত প্রশংসা করলো, আমার বেশ ভালো লাগলো। আসলে তোমার জন্ম আমার ঘরে কেন হইল না? তোমার আব্বু আম্মু ভাগ্যবান, বাট তোমার ফ্যামিলি তোমার মতো ছেলের কদর করতে জানে না। আমি তোমার শ্বশুর মানুষ জানলে বেশ সম্মান করে। আগে যারা আমাকে দেখতে পারতো না তারাও এখন আমার সাথে কথা বলে, তোমার সম্পর্কে জিজ্ঞেস করে। আমার বেশ ভালো লাগে। নদীর আব্বুর কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আয়ান হেসে বলল, ওনারা আমাকে চেনে, কারণ আমি রূপা আপুকে বাঁচাইছিলাম, রক্ত দিয়েছিলাম। সেইখান থেকে টুকটাক কথা হইতো, আমি বড় বোনের মতো সম্মান করতাম, তাই হয়তো এমন প্রশংসা করলো। আচ্ছা আয়ান, একটা জিনিস বুঝতে পারলাম না। আমি কয়েকদিন আগে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমি তোমার ছবি দেখেছি। তোমাকে ওই গ্রামের মানুষ চেনে। এতিমখানায় গিয়েছিলাম, ওইখানে দেখি বাচ্চাদের সাথে তোমার পিকো ছবিও আছে। আয়ান তো এতিম বাচ্চাদের সাথে অনেক মিল, তাই হয়তো ঘুরতে গেছিল। আমি অনেক জায়গায় ঘুরি, তাই টুকটাক মানুষ চেনে। সবাই কথা বলতে লাগলো। বাসায় গেলে আয়ান নেমে বলল, আমি একটু বের হচ্ছি। তাড়াতাড়ি বাসায় এসো। আচ্ছা। আয়ান বের হয়ে গেল। 1 মাস পর আয়ান নদীর শপিং ব্যাগ নিয়ে পিছন পিছন হাঁটছিল। রূপা দেখে বলল, ওরা কি রোমান্টিক আর তুমি কি একটাও আনরোমান্টিক? আমার শপিং ব্যাগগুলো নাও। নিচ্ছি, ওয়েট, এত রাগ কেন করো? এই আতিয়া শোন। হ্যাঁ ভাইয়া বলো। আন্টি ওইদিকে ডাকছে মনে হয়। আচ্ছা যাচ্ছি। আতিয়া চলে যেতে নিলে আশিক শপিং ব্যাগ নেওয়ার বাহানায় কিস করে হাঁটতে লাগলো। রূপা লজ্জা পেয়ে গেল। আশিক খুশিতে হাঁটতে লাগলো। সবাই শপিং করে গাড়িতে উঠতে লাগলো। আতিয়া, নদী, আয়ান এক সিটে বসলো। আয়ান আতিয়াকে বাহুতে জড়িয়ে নিল। আয়ান বলে উঠল, জ্বর কমে নাই আপু? কমে বারে এমন ভাবে চলছে। বিয়েটা শেষ হোক, তোমাকে ভালো ডাক্তার দেখাতে হবে। ঠিক হয়ে যাবে, অত চিন্তা করিস না ভাই। আয়ান আতিয়াকে ধরে থাকলো। নদী আরেক হাত সরিয়ে ওই বাহুতে মাথা দিলে আতিয়া, নদী একে অপরের দিকে তাকিয়ে ভেঙচি দিল। পরক্ষণে হাসি দিল। নদীর আম্মু, আয়ানের আম্মু, চাচি বসে আছে। নদীর আম্মু আয়ানের আম্মুর সামনের গ্লাসে আয়ানদের দেখে দুজনে হেসে দিল। কথা বলতে বলতে বাসায় চলে গেল। রূপাদের গাড়ি রূপাদের বাসায় চলে গেল। এইদিকে নদীদের গাড়ি বাসার ভিতরে প্রবেশ করে যার যার রুমে চলে গেল। নদীর কাজিনরা সবাই মিলে বাহিরে ডান্স প্র্যাকটিস করতে লাগলো। আয়ান, নদী, আতিয়া বসে থেকে দেখা শুরু করলো। নদী বলল, আমিও যাই। না, আমার বউ সবার সামনে নাচবে, ছেলেরা মজা নিবে, সেটা তো আমি হতে দিব না। তুমি নাচবে শুধু আমার সামনে। ঠিক। নদী ব্রুকুচকে তাকালো। আতিয়াকে মারতে যাবে, সাথে সাথে আয়ানকে ছেড়ে দিয়ে উঠে পড়ল। আতিয়া ভেঙচি দিয়ে চলে গেল। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকলো। আয়ান বলে উঠল, আমি ভালো স্বামী না, আমি পচাই। আয়ানের কথা শুনে নদী বাহু জড়িয়ে ধরে বলে, না, আমার হাজবেন্ড আমার চোখের সেরা। আমার হাজবেন্ড সব থেকে বেস্ট। নদী আয়ানের কাঁধে মাথা দিয়ে দেখতে লাগলো। আয়ান ফোন টিপতে লাগলো। মাগরিবের আজান দিলে আয়ান বলল, মসজিদে গেলাম, তুমি নামাজটা পড়ে নাও। আচ্ছা। আয়ান চলে গেল। নদী আয়ানের আম্মু চলে গেল। নদী আয়ানের আম্মুকে জায়নামাজ বিছিয়ে দিল। দুজন অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আয়ান ওইদিকে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে এসে সবার সাথে আড্ডা দিতে লাগলো। 3 দিন পর গায়ে হলুদে সবাই মজা করলো। সারা রাত সবার সাথে আড্ডা দিল। আয়ান ছেলেদের সাথে ছাদে শুয়ে পড়ল। নদী আয়ানের অপেক্ষা করতে করতে নদী বিরক্ত হয়ে ছাদে আসলে দেখে আয়ান সবার সাথে শুয়ে পড়ছে। আয়ান কাছে আসতে আসতে নদী চলে গেল। আয়ানের সাইডে নদী শুয়ে পড়লো। আয়ানের বুকে মাথা দিতে গেলে আয়ান চেকে উঠল। আয়ান নদীকে দেখে বলল, এখানে কি করছো? তুমি এখানে কেন? তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। রুমে ঘুমাও গা, আমরা এখানে ঘুমাবো। তুমি চলো আমার সাথে, এখানে মশা আছে। চারিদিকে কয়েল লাগাইছে, সমস্যা নাই, তুমি যাও এখান থেকে। না না না। আয়ান নদীর কথা কিছুজন শুনে হাসতে হাসতে উঠে পড়ল। একজন বলে উঠল, দুলাভাই যান। আয়ান লজ্জা পেয়ে গেল। আয়ান নদীর দিকে রাগী লোক নিয়ে তাকালো। নদী মাথা দিয়ে গুঁতা দিতে লাগলো।
আয়ান উপায় না পেয়ে নদীকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। সবাই মজা নিতে লাগলো। নদী লজ্জা পেয়ে গেল। আয়ান নিচে নামলে সবাই হাসতে লাগলো। নদীর লজ্জায় বলল, নামিয়ে দাও। দিব না তো, আমাকে লজ্জায় ফেলছেন না? এখন দেখেন আপনাকে আমি লজ্জায় ফেলাবো। তোমাকে ছাড়া আমার ঘুম আসে না, তার জন্য গেছি। কয়েকদিনও কি থাকা যায় না আমাকে ছাড়া? এক মুহূর্তের জন্য আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনাকে না দেখলে আমার বুকের ভেতরে ছটফট করে। আল্লাহ, এই মেয়েটাকে কেমনে যে বুঝাবো। আয়ান নিচে নামতেই বড়রা সবাইকে দেখে আয়ান বেবাচেকা খেয়ে গেল। নদীর আব্বু আম্মু, নদীর আত্মীয় স্বজন সবাই হাসতে লাগলো। নদীর নানি বলল, বাবারে বাবা, এই দুজন তো চুইংগামের মতো আটকিয়ে থাকে, 1 মিনিটও দেখলাম না এদের আলাদা। আয়ান তাড়াতাড়ি করে নদীকে নামিয়ে দিল। নদী লজ্জায় আয়ানকে সামনে এগিয়ে দিল। আয়ান হাসি দিয়ে বলল, মানে আপনারা ঘুমাতে যান নাই? আয়ান নদীকে লজ্জা পেতে দেখে সবাই হেসে দিল। নানি বলে উঠল, না যান, দুজন ঘুমান গিয়ে, অনেক রাত হয়ে গেছে। আয়ান নদীর সাথে যেতে লাগলো। নদীর মামি বলল, আমাদের নদী জামাই ভক্ত হয়ে গেছে, ছেলেটাকে একটু শান্তিতে থাকতে দেয় না, বেচারা সব সময় ভয়ে ভয়ে থাকে। সবাই হাসতে লাগলো। নদীর মামি বলল, ভাগ্য করে জামাই পেয়েছি, একদম মনের মতো। মেয়েটা এত জ্বালায়, ছেলেটার জন্য মায়া লাগে। ওই ছোট্ট কথাই ওই বাচ্চামি করবে, উল্টা নদী ওর সাথে বাচ্চাদের মতো ব্যবহার করে। ছেলেটা ধৈর্য সহকারে সব সহ্য করে নেয়, নদীকে আরো বুঝিয়ে শুনিয়ে নেয়। নদীর খালা বলে উঠল, নদীর আব্বু, আমার মেয়ের জন্য একটা ছেলে দেখেন তো, আয়ানের মতো। ওর বড় ভাই তো আছে, ছেলেটা কেমন? নদীর আব্বু বিষম খেলো। নদীর আব্বু হেসে বলল, 5 আঙ্গুল তো আর সমান হয় না, আর আমি দেখবো, ভালো পাত্র পাইলে জানাবো। সবাই আয়ানের সুনাম করতে লাগলো। ওইদিকে আয়ান রুমে গেলে আয়ানের আম্মু বলল, দুজনে ঘুমাস নাই? আম্মু, আপনার ছেলে ছাদে গিয়ে দেখি ঘুমাচ্ছে, এমন রাগ উঠলো না? ছাদে কেন, ঘুমাইছস? সবাই আড্ডা দিতে দিতে ঘুমাই গেছিলাম। আপু ঘুমাইছে? হ্যাঁ, নদীর এক কাজিনের সাথে মিল হয়েছে, ওর সাথে ঘুমোতে গেছে। ও আচ্ছা, তুমি শুয়ে পড়ো। তোরা খাটে ঘুমা, আমি নিচে শুয়ে পড়ি। একসাথে শুয়ে পড়ি আম্মু, অনেকদিন তোমার কাছে ঘুমাই নাই। নদী আয়ানের আম্মুকে জোর করে খাটে শুয়ে দিল। নদী পাশে শুয়ে পড়ল। আয়ান ওর আম্মুর হাতের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ল। আয়ানের আম্মু দুজনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ান নদী ঘুমিয়ে গেল। আয়ানের আম্মু আয়ানের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে বলল, আমার তোকে নিয়ে অনেক ভয় করে রে বাবা, তুই অতটা সৎ কেন হতে গেলি? ওর যে নিজের স্বার্থের জন্য তোকে মেরে ফেলতে দুবার ভাববে না। আয়ানের আম্মুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আয়ানের আম্মু উঠে গেলে আয়ানের আম্মু জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। অনেকক্ষণ পর ঘুম হাসলে পিছনের দিকে তাকাতেই দেখে দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আয়ানের আম্মুর মুখে হাসি ফুটে উঠল। আয়ানের আম্মু নদীর পাশে শুয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ান উঠে ফ্রেশ হয়ে সকাল থেকে কাজ করতে লাগলো। নদী আয়ানের কাছে গিয়ে বলল, জান দাঁড়াও, খাবার খেয়ে নাও। তোমার শাশুড়ি আমাকে বকাঝকা করা শুরু করছে, তার মেয়ের জামাইকে নাকি আমি খাওয়াই না। জান, তুমি খেয়ে নাও, আর একটু কাজ আছে। চুপ করো, আমি খাইয়ে দেই। ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই দিবে নাকি? এমনিতে সবাই নানা কথা বলা শুরু করছে, রোমান্টিক কাপল বলা শুরু করছে, নানা নামে ডাকছে। যাও তো। আমার তো ভালোই লাগে, আমাদের দেখে সবাই জ্বলে। এটা বদনজর লাগবে, জান যাও। না, হা করো। আয়ান ক্যাটারারদের সাথে কথা বলতে লাগলো আর খাবার খেতে লাগলো। নদী নিজেও খেতে লাগলো। আতিয়া দৌড়ে এসে নদীকে বলল, আপু তোমাকে ডাকে। আপু খাইছো? হ্যাঁ, আমরা খাইছি, তুমি শুধু না খাওয়া। কই না খাওয়া? তোমার আপু তো খাওয়াই দিচ্ছে। তাই তো দেখছি। আচ্ছা, আমি আসছি, আপুরা ডাকে। আতিয়া চলে গেল। আয়ান আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু কতটা হাসি খুশি আছে, শরীরে জ্বর অথচ বোঝাই যাচ্ছে না। যত অসুস্থ মানুষ থাক, মানুষের সাথে আনন্দে থাকলে অসুখ আর অসুখ মনে হয় না। ওকে যান, বোতলে পানি খেয়ে নাও। আয়ান বোতল নিয়ে বসে পানি খেয়ে নদীকে দিল। নদী চলে গেল। 2টার দিকে বরযাত্রী নিয়ে চলে গেল। আয়ান বরের সাথে কোলধারা হয়ে বসে আছে। আয়ান সবার সাথে মজা করতে লাগলো।
আশিক কানে কানে বলল। আয়ান, আমার বোন তাকিয়ে আছে। আয়ান তাড়াতাড়ি করে সামনে তাকালেই ভ্যাবাচেকা খেয়ে গেল। আয়ান আস্তে আস্তে বলল। থ্যাংক ইউ ভাইয়া, অল্পের থেকে বেঁচে গেলাম। আপু এই নেন টাকা, আমার হাত ধুয়ে দিতে হবে না, বাকিদের হাত ধুয়ে দেন আর টাকা নেন। আয়ানের কথা শুনে রাইসা বলে উঠল। নিশ্চয়ই এখানে নদী আপু আছে। রাইসা পিছনে তাকিয়ে দেখে সত্যি নদী। রাইসা হাসি দিল, সবাই হাসলো। সবাই টাকা নিয়ে চিল্লাফাল্লা করতে লাগলো। নদী ওইখান থেকে চলে গেল। হঠাৎ করে আয়ানের চোখ গেল রাফির দিকে। আয়ানের রাগ হতে লাগলো। আয়ান আতিয়াকে ডাক দিল। আতিয়া আসলো। আয়ান বলে উঠল। তোমার সাথে ওই মেয়েটাকে? নদী আপুর বান্ধবী। কেন ভাইয়া, কিছু হয়েছে? না কিছু না, মেয়েটার সাথে থাকো। আর আপু, শরীর ঠিক আছে? খারাপ লাগছে না তো? না, আমি মোটামুটি ঠিক আছি। ওকে যাও। আতিয়া নদীর বান্ধবীর সাথে চলে গেল। রাফি ওদের কাছে এসে আশিকের পাশে বসে মেয়েদের সাথে টাকা নিয়ে দুষ্টুমি করতে লাগলো। আয়ানের বিরক্ত লাগলো, ওইখান থেকে উঠে চলে গেল। আয়ান নদীকে দেখলো নদী সবার সাথে কথা বলছে। আয়ান নদীর দিকে তাকিয়ে থাকলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান কল রিসিভ করে রাস্তায় চলে গেল। আয়ান বলে উঠল। বলো কত দূর? ওই পাশ থেকে বলে উঠল। স্যার, কাজ হয়ে গেছে, আমরা টিমকে ধরে ফেলেছি। আমি আপনাকে ছবি পাঠাচ্ছি। আয়ানকে ছবি পাঠালে আয়ান থমকে গেল। আয়ান বলতে লাগলো। হোয়াট? উনিও এইসব কাজে জড়িত? ছি, ভাবতেই ঘৃণা হচ্ছে। এই চক্কর উনি চালাচ্ছেন। ছি, আমার বাপ ভাইদের থেকে তো জঘন্য উনি। আর ভালো মানুষের মুখোশ পরে থাকে। আয়ানকে কল দিলে আয়ান কল রিসিভ করে বলল। আগুন লাগিয়ে দাও আর মেয়েগুলোকে পুলিশের কাছে দিয়ে দাও, তারা যেন ওদের ফ্যামিলির কাছে ফিরিয়ে দেয়। আমি একজনের সাথে কথা বলে নিচ্ছি। আয়ান কল কেটে দিল। আয়ান কল কেটে দিয়ে ভিতরে ঢুকে পড়ল। আয়ান নদীর আব্বুর দিকে অদ্ভুতভাবে তাকালো। নদীর আব্বু বিষয়টা খেয়াল করলো। আয়ান বাসার ভিতরে ঢুকে পড়ল। আয়ান রাইসাকে দেখে বলল। রাইসা, রূপা আপু কোন রুমে? বউ দেখবে নাকি? তুমি আবার বউ দেখার প্রতি এত আগ্রহ কেন? ফাইজলামি বন্ধ করো। কোন রুমে সেইটা বলো। 2 তলায় 5 নম্বর রুমে সবাই তাকে সাজাচ্ছে। আয়ান সোজা দৌড়ে চলে গেল। আয়ান রূপার রুমে নক করলো। ভিতর থেকে একজন বলল। রূপা, তোর ননদের জামাই এসেছে, ভিতরে আসতে দে। আয়ান ভিতরে প্রবেশ করলো। সবাইকে বাহিরে ইশারা করলে সবাই বাহিরে চলে গেল। নদী বারান্দা থেকে বের হবে তখনই দেখে রুমে কেউ নাই, শুধু রূপা আর আয়ান। নদী বেশ অবাক হইল। আয়ানের দিকে তাকিয়ে রূপা বলল। এখানে আসার তো কোনো কারণ আছে, কারণ ছাড়া তো আর তুমি আমার সাথে দেখা করতে আসো নাই। আমার টিম মেয়েদের সব ধরে ফেলছে, এখন আমার আপনার সাহায্য লাগবে। গুড, ভালো এগিয়ে যাচ্ছ তোমরা। বাট আমি কিছু পিক দেখে অবাক হয়ে গেছি। কার পিক? আমার আদরের বউয়ের বাপ ওই লোকটা এত জঘন্য হতে পারে আমি সত্যি জাস্ট কল্পনাও করতে পারছি না। মানে উনি যে রূপ দেখায় মোটেও সেই রূপের মানুষ না। এই দেখো পিকগুলো। আয়ান রূপাকে দেখাতে লাগলো। নদী হতভম্ব হয়ে গেল ওদের কথা শুনে। নদীর পড়ে যাওয়ার মতো অবস্থা। আয়ান রূপাকে সব বলে লাস্টে বলল। আগামীকাল তাহলে কাজটা শুরু করে দিও, সবাইকে ফ্যামিলির কাছে পাঠানোর চেষ্টা করো। বাট আমার ভয় লাগছে। আশিক এসবের সাথে জড়িয়ে থাকলে আমি তাহলে শেষ। আমার মনে হয় না ওই এখানে অতটা জড়িয়ে আছে। যতটুকু খোঁজ নিয়েছি একটু সমস্যা আছে, বাট ওটাও ঠিক করা যাবে। কিন্তু যদি এইসবে জড়িয়ে থাকে আমার লাইফ শেষ হয়ে যাবে। কারো জন্য কারো লাইফ শেষ হয়ে যায় না, এইটা একটা ভুল উক্তি। এখানে থেকে যাও, আমি ব্যবস্থা করছি। এখানে থাকলে সবাই সন্দেহ করবে, আর বিশেষ করে তোমার বউ। তোমাকে তো দেখি চোখে হারায়। থাকেন যাই, পাগলিটা আমাকে না দেখে আবার কি না কি ভেবে নিবে, পাগল হয়ে যাবে। আমি গেলাম। আয়ান রুম থেকে বের হয়ে গেল। নদী বারান্দায় চলে গেল। কিছুক্ষণ পর রূপাকে নিয়ে চলে গেল। নদী রুম থেকে বের হইল। ওইদিকে আয়ান নদীকে খুঁজছে। নদী সোজা বাসায় চলে গেল। আয়ান নদীকে সারা বাড়িও খুঁজে পেল না। আয়ান ভয় পেয়ে গেল। আয়ানের বুকের ভিতর কোট আঁকতে লাগলো। আয়ান দৌড়ে সজীব রাফির সামনে গিয়ে বলল। নদী কোথায়? আমি কি জানি। আপুকে তো গাড়িতে উঠে চলে যেতে দেখলাম ভাই। কোথায়? মনে হয় বাসায় গেল নাকি, বাট গাড়িতে উঠে চলে যেতে দেখছি। ডাক দিলাম শুনলো না। আম্মাকে জিজ্ঞেস করে দেখো। আয়ান ওর আম্মুর কাছে দৌড়ে চলে গেল। আয়ান ওর আম্মুর সামনে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল।
আম্মু, নদীকে দেখছো? বৌমার শরীর ভালো লাগছে না বলে তাই বাসায় চলে গেছে। তুই গাড়িতে ছিলি না? না তো। একাই চলে গেল? রাগ করেছে না কি? জানি না। আচ্ছা থাকো, আমি যাচ্ছি। আয়ান নদীর এক কাজিনদের থেকে বাইক নিয়ে চলে গেল। ওইদিকে নদী ওর আম্মুর রুমে ভাঙচুর করছে। নদী কান্না করতে করতে বলছে, আব্বু এত জঘন্য কিভাবে হতে পারে? আব্বু কিভাবে ছোট ছোট মেয়েদের পাচার করতে পারে? আব্বু এত জঘন্য, ওনার কি একটু ওই মেয়ের প্রতি মায়া হয় নাই? কিভাবে পারলো এটা? নদীর আম্মু হতভম্ব হয়ে খাটে বসে পড়ল। তার সারা শরীর পাথর হয়ে গেছে। নদী কান্না করতে করতে ভেঙে পড়ল। ওইদিকে আয়ান বাসায় এসে নদীকে খুঁজল। নদীর নানি বলল, নদী ওর আব্বুর রুমে আছে, যাও দেখে আসো। বাবারে বাবা, বউ ছাড়া 1 মিনিটও থাকে না। সবাই হাসলো। আয়ান দৌড়ে গিয়ে নদীর আব্বুর রুমে গেল। নদীর আব্বুর দরজায় নক করলে নদী বলে উঠল, কে? জান, আমি। জান, তুমি কিছু না বলে একাই চলে এসেছো কেন? জান, দরজা খুলো প্লিজ। আমি কি করছি সেটা আমাকে তো বলবে, তাই না? নদী চোখ মুছে দরজা খুলে দিল। আয়ান নদীকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোমার? তুমি কি আমার উপরে রাগ করছো? নদী আয়ানকে বলল, আম্মু আছে, ছাড়বো আমাকে। আয়ান তাড়াতাড়ি করে নদীকে ছেড়ে দিল। আয়ান লজ্জা পেয়ে গেল। নদী বলল, আমার কিছু হয় নাই, তুমি এখানে কেন এসেছো? আম্মু বলল শরীর খারাপ জন্য বাসায় এসেছো। একটু মাথা ব্যথা করছে। রুমে চলো। আমাকে তো বলবে, আমি কত ভয় পেয়ে গেছিলাম। চলো আমার সাথে। আয়ান নদীর হাত ধরে নিয়ে যেতে লাগলো। নদীকে রুমে নিয়ে গিয়ে আয়ান শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমাকে আগে বলবে না তোমার মাথা ব্যথা? আমি কি টাফনিল নিয়ে আসবো? না, লাগবে না। তুমি শুধু আমার পাশে থাকলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। কি ব্যাপার, কান্না কেন করছো? কি হয়েছে জান? কিছু না। আয়ান নদীর সাথে থাকলো। আয়ান আর বিয়ে বাড়িতে গেল না। আয়ান নদীকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে গেল। বরযাত্রী আসলে সবার চিল্লা পাল্লায় আয়ানের ঘুম ভেঙে গেল। আয়ান উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। রাত 1টার দিকে আয়ান বাসার ঘর থেকে টাকা নিয়ে বের হয়ে সবার মাঝে ভাগ করে দিতে লাগলো। সবাই মজা করতে লাগলো আয়ানকে নিয়ে। সবাই নিচে নামলো। আয়ান নিচে নামতেই আয়ান দেখে ওর আম্মু কান্না করছে। আয়ানের ওর আম্মুর কান্না দেখে বুকটা কেঁপে উঠলো। আয়ান দৌড়ে গেল। আয়ান ওর আম্মুকে দৌড়ে বলল, আম্মু কি হয়েছে? কান্না কেন করছো? আয়ান, আতিয়াকে খুঁজে পাচ্ছি না। আমি, বৌমা, নোভা, মেয়েটা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। তোর আব্বু ভাইকেও পাচ্ছি না। ওদের যে বলবো সে উপায় নেই। আপু, হাতিয়া তো সব সময় আপনার সাথে থাকতো। মেয়েটা বলে উঠল, আয়ান ওই আমার সাথেই শুয়েছিল। ওর ভালো লাগছে না, তাই আমার সাথে কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল। আমি ওয়াশরুমে গেছি, এসে দেখি আতিয়া নাই। আমি ভাবছি আন্টির কাছে গেছে। পরে দেখি আন্টি রুমে আসলো। আন্টি আতিয়াকে খুঁজছে, ঠিকভাবে শুয়ে আছে কিনা, জ্বর কমেছে নাকি দেখার জন্য আসছিল। আয়ান থমকে গেল। আয়ানের ওর আম্মুর দিকে চোখ গেলে আয়ান কিছুটা দূরে গিয়ে বলল, আম্মু, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? তোমার চোখ বলছে তুমি কিছু লুকাচ্ছ। আয়ান, এই মেয়েটার দিকে ওদের নজর ছিল। আমি চেক করতে গেছিলাম মেয়েটা ঠিক আছে কিনা। আমার ভয় হচ্ছে, আমি ওদেরও দেখতে পাচ্ছি না। নেগেটিভ কিছু ভাবো না। ওরা কোথাও আছে হয়তো। আতিয়া অসুস্থ, কোথাও অজ্ঞান হয়ে পড়ে গেছে নাকি? আয়ান বাহিরের দিকে যেতে নিল। আয়ান রাস্তায় আতিয়াকে পড়ে থাকতে দেখে আয়ানের সারা শরীর পাথর হয়ে গেল। আয়ান দৌড়ে গিয়ে আতিয়াকে ধরল। আতিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই, ওরা আমাকে বাঁচতে দিল না রে। ওরা জানোয়ার থেকেও খারাপ। ওরা অন্যের ক্ষতি করতে গিয়ে ওরা আমার ক্ষতি করলো ভাই। আমি এই মুখ কাকে দেখাবো? আতিয়ার কথা শেষ হইতেই আতিয়ার মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো। আতিয়া আয়ানের কোলে মৃত্যুবরণ করে নিল। আয়ান জোরে চিৎকার দিয়ে বলল, আপু। আয়ানের চিৎকারের ভিতরে সবাই দৌড়ে আসলো। আয়ান হাওমাও করে কান্না করতে লাগলো। আয়ান বলতে লাগলো, আল্লাহ, ওদের পাপের শাস্তি কেন আমার বোনকে পেতে হইল আল্লাহ? আয়ানের আম্মু নদী দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আয়ানের আম্মু নদী কান্না করতে লাগলো। আয়ান রাগে জোরে চিৎকার করে উঠল। ওইখানে না থেকে বাইক নিয়ে তন্ন তন্ন করে ওদের খুঁজতে লাগলো। আয়ান বাসায় গিয়ে ধারালো 4 হাত রামদা বের করলো। আয়ান ওর আব্বুর ব্যক্তিগত অফিসের ভিতরে দরজায় টোকা দিল। ভিতর থেকে সবাই ঝগড়া করছিল। দরজা নক করার শব্দে একজন ভয়ে বলল,
কে? আমি। দরজা খুলো, টাকা লাগবে আমার। রাফি দরজা খুলে দিল। আয়ান ভিতরে প্রবেশ করে দেখে ওখানে ওর চাচা সজীব, ওর বাপ রাফি আর ওর শ্বশুর। আয়ানকে দেখে ওর শ্বশুর কিছু বলতে যাবে, আয়ান রামদাও বের করে এক এক করে সবগুলোকে কোপাতে লাগলো আর পায়ের মাঝখানে সবগুলো কেটে দিতে লাগলো। সবাই চিৎকার করে উঠল। আয়ান বলে উঠল। নিজের মেয়েকেও ছাড়লি না তোরা? আয়ানের আব্বু কান্না করতে করতে বলল, আয়ান, বিশ্বাস করো, আমরা জানতাম না। ওইটাই আতিয়া, আমি রাফি কিছু করি নাই। ওই কুত্তার বাচ্চায় প্রথম গেছিল। আতিয়া যে ওইখানে শুয়ে আছে আমরা জানতাম না। ওই মেয়েটার কাছে যে আতিয়া শুয়ে আছে কাঁচা গার্ড দিয়ে আমরা বুঝতে পারিনি। অন্ধকারে তুলে নিয়ে এসেছে চালাতে করে। ওই রুমে বন্দি করে রাখছিলাম। ওরা বোনের সাথে গেলে বোনের হাত দেখে বুঝে ফেলে। ওদের না করলে ওরা শোনে নাই। আমার সাথে ঝামেলা করছে। ওরা নেশায় পাগল হয়ে গেছিল। আব্বুকে ডাকলে আব্বু আমাকে ওরা মেরে বের করে দেয়। বোনের আর্তনাদ শুনে আমরা কিছুই করতে পারিনি ভাই। ওদের তুই শেষ করে দে। রাফি কান্না করতে লাগলো। আয়ান রাগে থরথর করে কেঁপে উঠল। সজীব বলে ওঠে, আমাদের ছেড়ে দে, আমি বুঝতে পারি নাই, সত্যি বলছি। সজীবের কথা শুনে আয়ান রাগে বলল, তোদের আমি টুকরো টুকরো করব। আয়ান সবগুলোর হাত কেটে ওদের সামনে টুকরা টুকরা করতে লাগলো। ওরা ভয়ে কাঁপতে লাগলো, কান্নায় ছটফট করতে লাগলো। আয়ান মরিচের গুঁড়া বের করে ওদের শরীরে সারা শরীরে লাগিয়ে দিতে লাগলো। আয়ান ওদের শরীরে একদম ক্ষতবিক্ষত করতে লাগলো। সবার চিৎকারে আর্তনাদে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ভিতরে সাউন্ড প্রুফ করা। আয়ান চিৎকার করে বলল, অনেক আগেই যদি ওই কাজের মহিলার সময় তোদের মেরে ফেলতাম তাহলে আজ আমার বোনের এই অবস্থা হইতো না। সব দোষ আমার। সেদিন সব দেখে আমি চুপ ছিলাম। আমার জন্য আমার বোনকে এই শাস্তি পেতে হইল। আয়ান জোরে জোরে চিৎকার করতে লাগলো। আয়ানের চিৎকারের প্রতিধ্বনি সারা ঘর রিপিট হতে লাগলো। আয়ান ওদের সামনে পায়ের মাঝখানে জিনিস কেটে টুকরা টুকরা করতে লাগলো। আয়ান সবগুলোর চোখ তুলে ফেলতে লাগলো। আয়ান বলতে লাগলো, এই চোখ দিয়ে তো মেয়েদের দেখোস, তাই না? এই চোখও থাকার অধিকার নাই? আয়ান সবগুলোর চোখ তুলে পা দিয়ে পিছিয়ে ফেলতে লাগলো। তারপর চোখের ভিতরে মরিচের গুঁড়া দিয়ে দিল। সবাই কাটা মুরগির মতো দাফাতে লাগলো। আয়ান চেয়ার টেনে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, খুব ভালো লাগছে, মনটা শান্তি লাগছে। তোদের এইভাবে খুন করতে আনন্দ লাগছে। কত মা বোনের সর্বনাশ তোরা করছস, আজ তোদের এইভাবে দেখে ভালো লাগছে। আয়ান সবগুলোকে 5 কোপে 5 জনের গলা থেকে মাথা আলাদা করে দিল। আয়ান পাগলের মতো হাসতে লাগলো। আয়ান ঠান্ডা মাথায় পুলিশকে কল দিল। 22.5 বছর পর। আম্মু, তুমি ওই খুনিকে দেখতে যেতে পারবে না। যদি তুমি ওই খুনিকে এই বাড়িতে নিয়ে আসো তাহলে আমি তোমাকে মা বলে অস্বীকার করব। তুই আমাকে মা বলে অস্বীকার করলে করবি, তোকে বড় করার করছি। বড় হইছস, বুদ্ধি জ্ঞান হইছে, আমাদের ছাড়াও ভালো থাকতে পারবি। আম্মু, তুমি ওই খুনিকে কেন নিয়ে আসবে? যে মানুষ নিজের বাবা, ভাই, চাচা, এমনকি তোমার বাবাকে খুন করেছে। কতটা জঘন্যভাবে সেই খুনিকে তুমি এত ভালো কিভাবে বাসতে পারো? সেই জামিন পাবে আজ, আর তুমি কিনা তাকে নিয়ে আসতে যাবে, আর এত সেজেগুজে। তুইও অস্বীকার করবি নাকি আমাকে? আমি তোমাকে ভালোবাসি আম্মু। তুমি ওই খুনিকে নিয়ে এসেছো না? ওই খুনি তোমাকে যে মেরে ফেলবে না তার কি গ্যারান্টি আছে আম্মু? ওই খুনি আমাদেরও ক্ষতি করতে পারে। জাস্ট শাট আপ। কি সব সময় খুনি খুনি, এইটা ওইটা, এত কথা কেন বলস? তোকে কতবার বলছি আমার স্বামীর ব্যাপারে তোরা কোনো কথা বলবি না। আজকের আমার লাইফের সব থেকে খুশির দিন। আজকের দিনে আমি তোদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না, তাই দুইজন চুপ থাক। নদী গাড়ি নিয়ে বের হয়ে গেল। তুলি ভেতরে প্রবেশ করলে অয়ন বলে উঠল, ফুপি, কেমন আছো? ভালো বাবা, তোরা কেমন আছো? ভাবি আছে বাসায়? না, কেবল ওই খুনি আজ জামিন পাবে তাই সেখানে গেছে। মেজাজ গরম হচ্ছে ফুপি। অয়ন, মুখ সামলে কথা বল। তুই কাকে খুনি বলস? তুই অতীত কিছু জানোস? আমার আম্মুর কথায় তো উঠুস বসস। আসল সত্যি তোরা জানোস? যদি জানতি না তাহলে তোর আব্বুকে স্যালুট করতি। হাই হাই ফুপি, খুনিকে স্যালুট করবো আমরা? পাগল হয়েছো নাকি? অয়ন, নদী কি গেছে? এই যে মামি, একজন সব সময় খালি ওই খুনির সেবা করতে থাকে। আয়াত, কি ধরনের কথা বলছস তুই? আজ আইন বাইরে আসবে।
তোর খবরদার ওকে বাজে কোনো কথা বলবি না। আচ্ছা মামা, তোমাদের কি শরম করে না যে তোমাদের বাবাকে খুন করলো, তাকে নিয়ে এত মাতামাতি কেন করো? না, করে না শরম। আজ তোরা বড় হয়ে গিয়েছস, আজ তোদের বলার সময় এসেছে। আইন কেন 5 জন মানুষকে খুন করেছে, আর কেন বা তোর বড় দাদি ছাড়া আর কেউ কেন আয়নের উপর রেগে নাই, আজ আমি তোদের সব কিছু বলবো। আশিক বাদ দে তো, চলো। মামি দাঁড়াও, শুনি একটু কি জন্য ওনারা খুনিকে আদর করে। বসেক, আমিও বলি, তোর আব্বু ছিল একটা ভদ্র মেধাবী একটা ছেলে। ওই যেমন দেখতে তেমন ওর কথাবার্তা, গরিব দুঃখীদের বন্ধু ছিল। আয়ান যার নাম শুনে এতিম বাচ্চাদের হাসি ফুটত, এমন কোনো মানুষ নাই যে আয়ানকে ভালোবাসতো না। এত ভালো মানুষ হলে হুট করে কেন তার জন্মদাতাকে খুন করলো শুনি? বলতেও লজ্জা লাগছে, বাট সত্যিটা কি শুনবি? আয়ন বাদে আমার বাপ চাচা ভাইরা ছিল এক একটা জানোয়ার, বুঝোস জানোয়ার যারা। তুলি সব কিছু খুলে বলতে লাগলো। তুলি অর্ধেক বলে লাস্টে বলল, তারপর আমি লন্ডনে চলে গেছিলাম, বাকিটা শুধু শুনছি, বাকিটা আশিক ভাইয়া বলেন। এত খারাপ মামা তুমিও ছিলে? হ্যাঁ, আমিও ছিলাম। আব্বু কত ভালো ছিল, বাট হঠাৎ করে কি হলো, কেন খুন করলো? আশিক তারপর থেকে সব বলতে শুরু করলো, সবকিছু প্রথম থেকে খুলে বলে। অয়ন আয়াতের চোখে পানি বের হতে লাগলো, দুইজন কান্না করতে লাগলো। অয়ন বলে উঠল, মামা চুপ করো, আর কিছু শুনতে চাই না। আমি আব্বুর কাছে যাব। মামা নিয়ে চলো, আমি আব্বুর কাছে যাব। দুইজন কান্না করতে লাগলো। আশিক বলে উঠল, জানিস আইন যখন আসবে, যখন জানবে সে ওর যমজ একটা মেয়ে একটা ছেলে হয়েছে, ওই যে কত খুশি হবে। চল আমার সাথে। চারজন বের হয়ে গেল। ওইদিকে নদীর আম্মু, নদী আয়ানের আম্মু দাঁড়িয়ে আছে আয়ানের বের হওয়ার অপেক্ষায়। আয়ান বের হইলে আয়ান সামনে ওর আম্মুকে দেখলো। আয়ান দৌড়ে এসে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। আয়ানের আম্মু আয়ানকে সারা মুখে চুমু দিতে লাগলো। আয়ানও ওর আম্মুকে চুমু দিয়ে কথা বলতে লাগলো। নদী আম্মুর দিকে তাকিয়ে নদীর আম্মুর হাত ধরে বলল, আম্মু আমার উপরে রাগ করে আছেন? কখনোই না বাবা, কোনো মা কি তার সন্তানের ওপর রাগ করে থাকতে পারে? নদীর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রূপাতের গাড়ি এসে থামলো, সবাই বের হইল। আয়ান নদীর দিকে তাকালো, নদীকে দেখে তাকিয়ে নদীর গাল ধরে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার বিবিজানকে পরীর মতো লাগছে, বাট আমার বিবিজানের 2টা চুল সাদা দেখা যাচ্ছে। আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। নদী বাচ্চাদের মতো আয়ানের বুকে মাথা দিয়ে খুঁজতে লাগলো আর কান্না করতে লাগলো। নদীর এমন বাচ্চা স্বভাব দেখে অয়ন আয়াত অবাক হয়ে গেল। আয়ান নদীকে কোলে তুলে নিল, সবার সামনে দুজনে হাঁ হয়ে গেল। অয়ন বলল, আম্মুকে তো সারা জীবন দেখলাম কঠোর একটা আম্মু, যার উপর কথা বলার চায় না, আর সেই আম্মু কিনা বাচ্চাদের মতো করছে। তার আর বাচ্চা মুখ সহ্য করার মানুষটাই তো ছিল না, সেখানে সে বাচ্চা মুখ করবে কিভাবে? তাকে সহ্য করা, তার ছোট ছোট বিষয়ে গুরুত্ব দেওয়া মানুষ চলে এসেছে, বাচ্চা হয়ে গেছে আমার বোনটা। এরা কি রোমান্টিক রে বাবা, এত মানুষ, আবার দাদু নানুর শরম করছে না? শরম করবে কেন? ওদের কাপল নাম কি জানিস? সবাই ওদের দুজনকে রোমান্টিক কাপল বলতো, রোমিও জুলিয়েট। আয়ানের চোখ পড়লো আশিকা রূপার দিকে। রূপার মেয়ে এসে বলল, ফুফা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আয়ান হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম আম্মু, কেমন আছো তুমি? তোমার পরীক্ষার রেজাল্ট কি? আয়ানের কথা শুনে রূপার মেয়ে লজ্জা পেয়ে কিছু বলবে, সাথে সাথে আয়াত বলে ওঠে, আব্বু ওই 2টা আন্ডা পাইছে। আয়াতের কথা শুনে নদী চমকে উঠল। আয়ান অবাক হয়ে তাকালো। নদী তাড়াতাড়ি করে নেমে বলল, তোমরা এখানে কি করছো? আব্বুকে নিয়ে যেতে এসেছি। আর আম্মু কঠোর কণ্ঠে কথা বলো না, তোমার আসল রূপ দেখেছি, তুমি এখনো বাচ্চা। সবাই হাসতে লাগলো। আয়ান অবাক হয়ে বলল, নদী মানে কি? মানে আমি বলি। আয়ান দুজনকে ধরে এগিয়ে নিয়ে গিয়ে বলল, তোমার ফেসের সাথে দেখা এই ছেলে এই মেয়ের মিল আছে,
তুমি জেনে যাওয়ার 3 মাস পর নদী অনেক অসুস্থ হয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে জানা যায় নদী 4 মাসের প্রেগনেন্ট আর 2টা বেবি। আয়ান হতভম্ব হয়ে গেল। আয়ান সোজা দুজনকে বুকে জড়িয়ে নিয়ে হাওমাও করে কান্না করতে লাগলো। আয়াত অয়নও কান্না করতে লাগলো। আয়ান বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও, আমি বাপ হিসেবে ব্যর্থ। আমি আমার সন্তানদের ব্যাপারে জানতামও না। নদী, তুমি, আম্মু, তোমরা সবাই আসলে আমার সন্তানদের কথা কখনোই কেন বলো নাই? আমার সন্তানদের থেকে দূরে কেন রাখলে? আয়ান, শান্ত হও, রেগে যেও না। আমি বলতে না করছি, কারণ আমি জানি তুমি বাচ্চাদের কথা শুনলে আরো ভেঙে পড়তে, তুমি বাচ্চাদের জন্য ছটফট করতে। আমি তো জানি তুমি কি করতে পারতে, তোমাকে সামলানো কঠিন হয়ে যাইতো। তাই বলে একবারও বলবে না? আব্বু, বাসায় চলেন, রাগারাগি করেন না। আয়ান অয়ন আয়াতের সাথে যেতে লাগলো। গাড়িতে আয়ান উঠতেই নদী অয়ন আয়াতকে সরিয়ে দিয়ে আগে উঠে পড়ল। দুজনে ভেবাচিকা খেয়ে গেল। আয়ান বলে উঠল, নদী, আমরা এখন বাবা মা হয়ে গেছি, বাচ্চাদের সামনে লজ্জায় ফেলো না। চুপ করো, ওদের পেয়ে এখন আমাকে ভুলে যাবে আমি জানি না। এই যা, তোরা সামনে গিয়ে বসে। আল্লাহ, আম্মু তুমি এত হিংসুটে! বাবারে বাবা! মামা, ফুপির থেকে যতটুকু শুনেছি তার থেকে 1000 গুণ হিংসুটে তুমি। নিজের ছেলে মেয়ের সাথে হিংসা করো। কথা কম বলো। এইদিকে আসো দুইজন। আয়াত ওই পাশে গিয়ে আয়ানের বাহুতে গিয়ে জড়িয়ে ধরল। আয়াত নদীকে ভেঙচি দিল। আয়ান নদী থমকে গেল। আয়ানের আম্মু নদীর আম্মুর চোখ বয়ে পানি চলে আসলো। আয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আয়াত বলে উঠল, আব্বু কান্না করছো কেন? কান্না করো না। আয়ান আয়াতের কপালে চুমু দিল। নদী সরে গেলে অয়ন বসে পড়ল। অয়নকে বুকে জড়িয়ে নিল। নদীর আম্মু বলল, আজ আতিয়া নাই, অথচ সেম কাহিনী আজ হইল। আতিয়ার জায়গায় আজ আয়াত ফুপি মতো সবকিছু হয়েছে। নদী ওর আম্মুর কাছে বসে পড়ল। গাড়ি তার আপন গতিতে যেতে লাগলো। সমাপ্ত।